আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আর ভয়েস ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফিশার ট্রপস প্রসেস। তোমরা লাস্ট পড়েছিলে যত সম্ভব ওয়াকার প্রসেস, তাই তো? ওয়াকার অক্সিডেশন পড়েছিলাম লাস্ট আমরা। আজকে আমরা ফিশার ট্রপস প্রসেস পড়বো। ফিশার ট্রপস প্রসেসটা হচ্ছে এটা মানে অনেক আগের রিয়াকশন। অনেক আগের রিয়াকশন মানে ইনভেনশন হয়েছিল অ্যাকচুয়ালি দুটো সায়েন্টিস্টের মাধ্যমে। একজন ছিলেন ফ্রেঞ্চ ফিশার আর একজন ছিলেন হ্যান্স ট্রপস 1920-এ। কিন্তু প্রথম পড়ার আগে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রসেসটার ইম্পর্টেন্সটা কি, কারণ এই প্রসেসটা জেনারেলি এখনকার দিনে কোনো কাজে লাগে না অতটা বেশি। কিন্তু এর ইনভেনশনের মাধ্যমে অ্যাকচুয়ালি পরবর্তীকালে অনেক রিসার্চ হয়েছে এবং পরবর্তীকালে বিভিন্ন পাথ হয়ে রিসার্চের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাডভান্স রিয়াকশন এর মাধ্যমে এসছে। কিন্তু এর সিগনিফিকেন্সটা অনেক বেশি ফিশার ট্রপস প্রসেসের। তার আগে আমাদের একটু জানতে হবে, দেখো সিনথেটিক গ্যাসোলিনটা কি। গ্যাসোলিন অ্যাকচুয়ালি কি? গ্যাসোলিন হচ্ছে সিম্পল একটা লং চেন তোমার অ্যালকেনস বলতে পারো। সেটা হচ্ছে তোমার ভ্যারি ফ্রম C4 to C12, মানে আইদার তোমার 4খানা কার্বন থাকতে পারে অথবা এই 4 থেকে 12-র মধ্যে যে কোনো নাম্বার অফ কার্বন অ্যাটমসের একটা টোটাল লং চেন অ্যালকেন হতে পারে। সেটা হচ্ছে আমার সিনথেটিক গ্যাসোলিন, মানে মিক্সচার যদি হয় সেটাকে আমরা বলবো সিনথেটিক গ্যাসোলিন। মানে যেটাকে আমরা পেট্রোল ডিজেল এরকমও বলতে পারি, মানে সিনথেটিক পেট্রোল বা সিনথেটিক তোমার ডিজেল এরকমও বলতে পারি। তাই সেটাকে অল ওভার আমরা সিনথেটিক গ্যাসোলিন তাহলে কাকে বলছি? যে C4 থেকে C10 অব্দি এরকম তোমার নাম্বার অফ কার্বন অ্যাটমস হবে যাদের অ্যাকচুয়ালি যেগুলো অ্যালকেন ফর্ম করতে পারে এবং তাদের মিক্সচার। সেটা C4 C6 হতে পারে, সেটা মনে করো C4 থেকে C12 সব হতে পারে, সেটা C8 C10 হতে পারে। নাম্বার অফ অ্যালকেনসের মিক্সচার ভ্যারি ফ্রম C4 to C12। তাহলে এই সিনথেটিক গ্যাসোলিনটা অ্যাকচুয়ালি তাহলে প্রিপেয়ার করছি আমরা কিভাবে? দেখো, সিনথেটিক গ্যাসোলিনটা কোথা থেকে প্রিপেয়ার হচ্ছে? ন্যাচারাল অথবা কোল গ্যাস, এটাকে আমরা অ্যাকচুয়ালি কনভার্ট করতে পারছি সিনথেসিস গ্যাসে। আচ্ছা, এবারে সিনথেসিস গ্যাসটা তাহলে কি? এখানে যে আমরা দেখো আমরা লিখেছি যে ন্যাচারাল অর কোল গ্যাস। আচ্ছা, ন্যাচারাল গ্যাস কি? ন্যাচারাল গ্যাস কিন্তু মেনলি মিথেন ছাড়া আরো অনেক হাইড্রোকার্বন গ্যাস সেখানে মিক্সচার হতেই পারে, কিন্তু মেন যে কম্পোনেন্টটা ন্যাচারাল গ্যাসের যে মেন কম্পোনেন্টটা সেটা কি হবে? সেটা হবে আমার মিথেন। আর কোল গ্যাস মানে কি? কোল গ্যাস মানে হচ্ছে মিক্সচার অফ হাইড্রোজেন, মিথেন অ্যান্ড কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে আমার কোল গ্যাস। তাহলে এনিহাও যাই হোক না কেন আমার সোর্সটা হচ্ছে কার্বন, আর সেটাকে দেখো আমরা কনভার্ট করতে পারি অ্যাকচুয়ালি সিনথেসিস গ্যাসে। তাহলে সিনথেসিস গ্যাসটা অ্যাকচুয়ালি কি? এইখানে যে আমরা সিনথেসিস গ্যাস বলছি, সিনথেসিস গ্যাসটা অ্যাকচুয়ালি কি? মিক্সচার অফ হাইড্রোজেন অ্যান্ড কার্বন মনোক্সাইড। দ্য রেশিও কুড হ্যাভ বিন ভ্যারিড, কিন্তু আলটিমেটলি যেটা আমার মিক্সচার সেটা হচ্ছে হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড। সেটা রেশিওটা 2:1 হতে পারে, 3:1 হতে পারে, 1:1 হতে পারে। এনি হাউ দ্য মিক্সচার শুড বি হাইড্রোজেন অ্যান্ড কার্বন মনোক্সাইড। তাহলে আলটিমেটলি আমার যে সিনথেসিস গ্যাসটা তৈরি হচ্ছে কোথা থেকে? ন্যাচারাল অর কোল গ্যাস থেকে। ওই জন্য দেখো আমরা ট্রান্সফরমেশনটা দেখিয়েছি, মিথেন অর একটা কার্বন সোর্স আছে এখানে, যেটা কিনা কনভার্ট হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড কার্বন মনোক্সাইডের মিক্সচারে। এটাকে আমরা বলছি সিনথেসিস গ্যাস থ্রু অ্যাপ্লিকেশন অফ ওয়াটার অনলি। ওকে, নাও মোবিল ডেভেলপড আ মেথড টু সিনথেসাইজ গ্যাসোলিন ফ্রম মিথানল। কারণ আমরা এখান থেকে যে সিনথেসিস গ্যাসটা পাচ্ছি সেই সিনথেসিস গ্যাসটা ক্যান বি ফার্দার কনভার্টেড টু মিথানল। এটা হচ্ছে ইজি প্রসেস। এই প্রসেস হচ্ছে অ্যাকচুয়ালি ডিরাইভড। মোবিল এখান থেকে কি করেছে? মোবিল এখান থেকে অ্যাকচুয়ালি গ্যাসোলিন ট্রান্সফর্ম করতে পেরেছিল ইন 1986, কিন্তু আমাদের ফিশার ট্রপস প্রসেসটা কিন্তু 1986-এ নয়, ওটা 1920s-এর কাছে। আমরা ওটা পরে পড়বো, তার আগে এইটা আগে দেখি অ্যাকচুয়ালি সিনথেটিক গ্যাসোলিনটা কি। তাহলে প্রথম যখন এখানে মিথানল তৈরি হয়েছিল, সেই মিথানল থেকে অ্যাকচুয়ালি মোবিল ফার্দার গ্যাসোলিন তৈরি করতে পেরেছিল। কিসের মাধ্যমে? ZSM5 ক্যাটালিস্টের মাধ্যমে। ZSM5 ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হচ্ছে জিওলাইট, ওয়ান টাইপ অফ জিওলাইট, যেটা কিনা এখানে অ্যাসিড ক্যাটালিস্ট হিসেবে বিহেভ করতে পারছে এবং মিথানল থেকে সহজেই অ্যাকচুয়ালি ওয়াটারটা এলিমিনেট করতে পারছে।
দেখো মিথানল থেকে যদি আমাদের ওয়াটারটা এলিমিনেট করে তাহলে আলটিমেটলি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে মিথিলিন গ্রুপটা পড়ে থাকবে, মানে CH2। তাহলে মিথিলিন গ্রুপটা যদি পড়ে থাকে, প্রত্যেকটা মিথিলিন ইউনিট অ্যাকচুয়ালি জুড়ে 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 একটা বড় লং চেন তৈরি হতে পারে। এখানে ডিটেল মেকানিজমটা এখনো পর্যন্ত সেরকম ভাবে কারোর জানা নেই, সেরকম ভাবে জানা নেই মানে কি এটা এক ধরনের যে কমপ্লিট রিয়াকশন পাথওয়ের মাধ্যমে হচ্ছে সেটা নয়, কারণ এটা এক ধরনের সারফেস রিয়াকশন। কিন্তু ওভারঅল রিয়াকশনটা এখানে একটা দেখানো যেতে পারে যে n নাম্বার অফ দিস মিথানল ইউনিট ক্যান বি কনভার্টেড টু দিস নাম্বার অফ CH2 ইউনিটস প্লাস n নাম্বার অফ H2O মলিকিউলস। এটা হচ্ছে আলটিমেট কনভারসেশন। তাহলে এখানে যে এই এনটা আমরা বলছি, এই এনটা কি হতে পারে? এই এনটা কিন্তু ভ্যারিড ফ্রম 4 to 12, সেটা 4 থেকে 12-এর মধ্যে হতে পারে, যেটাকে আমরা গ্যাসোলিন বলতে পারবো। যদি 2-3 হয় সেটা কিন্তু গ্যাসোলিনের আন্ডারে আসছে না, মেনলি যেটা হয় সেটা 4 থেকে 12, সেটাকে আমরা গ্যাসোলিন বলি। তার মানে কি 2-4 ফর্ম হয় না? অবশ্যই হতে পারে, কিন্তু মেন প্রোডাক্ট আমার 4 থেকে 12-এর মধ্যে আসে। তাহলে এই ZSM5 ক্যাটালিস্টটা দেখো, আমরা এখনো বলছি না যে এটার মানে খুব ভালো মেকানিজম আমরা এখনো পর্যন্ত পেয়েছি, সেটা একদমই নয়। কিন্তু একটা আলটিমেট ধারণা মোটামুটি এটা বোঝা যেতে পারে। এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে। কারণ জিওলাইট অ্যাকচুয়ালি কি? জিওলাইট হচ্ছে একটা মানে একটা বলের মতো, যেখানে মাঝখানে অ্যাকচুয়ালি ক্যাভিটি আছে। এরকম ছোট ছোট অনেক ক্যাভিটি আছে, যেরকম আমরা বলি না, ওই তোমার ধরো ওগুলোকে তোমরা করেছো না, ওই তোমার ক্রাউন স্ট্রাকচার, যেগুলো ক্রাউন স্ট্রাকচারের মাঝখানে যেরকম ছোট 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 একটা ক্যাভিটি রয়েছে, সেখানে পার্টিকুলার যে কোনো একটা মেটাল আয়ন্স ওখানে থাকতে পারে এবং মেটাল আয়ন্সের বন্ডিং এর মাধ্যমে ওটা স্টেবল হচ্ছে। ঠিক একই রকম জিওলাইটস এর মধ্যে এরকম অনেক পোরস আছে। তাহলে প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওর পোর সাইজটা। কারণ পোর সাইজটা যদি অনেক বড় হয় তাহলে নিঃসন্দেহে মিথিলিন ওখানে ফিট হবে না। আবার পোর সাইজ যদি অনেক ছোট হয় তাহলে মিথিলিন ওখানে ঢুকতেই পারবে না। তাহলে পোর সাইজটা এমনই এতটাই অ্যাপ্রোপ্রিয়েট যে মিথিলিনটাই ওখানে ঢুকতে পারে, অথবা একটা গ্যাসোলিন স্ট্রাকচারই ওখানে ঢুকতে পারে। আর একটা কি, আর একটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে যে ইন্টারমিডিয়েট ডিস্টেন্স বিটুইন দি স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট নোন জিওলাইটস। কারণ ওই যে পোর সাইজগুলো, ওই পোর সাইজগুলো হচ্ছে ডিফারেন্ট জিওলিনের জন্য। এই ডিফারেন্ট জিওলিনের জন্য তাহলে মাঝখানে মনে করো এদের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স থাকতে হবে। যদি একে আর অপরের সাথে ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যায় তাহলে নিঃসন্দেহে একটা মিথিলিন ইউনিট আর একটা মনে করো গ্যাসোলিন অথবা আর একটা মিথিলিন ইউনিটের সাথে আর বন্ড করতে চাইবে না। তাহলে এদের যে ডিফারেন্সটা অথবা এদের যে ডিস্টেন্সটা সেটা তুলনামূলকভাবে কম হওয়া উচিত পোর সাইজের। আর এদের মধ্যে একটা ইন্টারকানেক্টিং চ্যানেল থাকা উচিত, না হলে অ্যাকচুয়ালি বন্ডটা ফার্দার ফর্ম হবে না। ওই জন্য এখানে লেখা আছে যে দ্য পোর সাইজ ইজ জাস্ট ফর এ গ্যাসোলিন মলিকুল। একটা গ্যাসোলিন মলিকুলের জন্য পোর সাইজটা যথেষ্ট এবং এটা ওখানে ফিট হয়। তাহলে এখানে আলটিমেটলি কি হচ্ছে, এখানে অনেক পোর সাইজ আছে এবং ধীরে 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 একটা করে মিথিলিন গ্রুপ ওখানে অ্যাটাচ হচ্ছে। হতে হতে কি হবে, এক সময় গিয়ে সেটা লার্জ একটা বলে পরিণত হবে অথবা একটা হেভি বলে পরিণত হচ্ছে। এবং এটা চলতে 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 এক সময় কি হবে গিয়ে ক্যাভিটি মানে ওর মধ্যে যে পোর্স গুলো ধীরে ধীরে ব্লক হচ্ছে এক এক করে একটা মিথিলিন দিয়ে। একটা পর গিয়ে কি হবে, হেভি হবে আর একটা লার্জ হয়ে যাচ্ছে। তাহলে সেখানে গিয়ে টার্মিনেশন হবে। এই টার্মিনেশনটা কি হচ্ছে, এই টার্মিনেশনটা মোস্টলি হচ্ছে দেখো C10 এখানে যেটা বলা আছে যে আলটিমেটলি মিথিলিন গুলো জুড়তে 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 এক সময় গিয়ে কি হবে, মনে করো 10খানা মিথিলিন ইউনিট যোগ হলো এবং আলটিমেটলি সেখানে ওরা টার্মিনেট করে C10 একটা অ্যালকেন হিসেবেও বেরিয়ে গেল। তার মানে কি শুধু এখানে C10 হবে তা আমরা একবারও বলছি না, কিন্তু C10 এর ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে টার্মিনেটিংটা অ্যাব্রাপ্টলি হয়ে যাচ্ছে। তার মানে এখানে C4 C6 C8 সেখানে হতেই পারে, বাট C10টা এখানে কি মেজর পরিমাণে একটা টার্মিনেট করছে এবং C10 ফর্ম হচ্ছে। বাকি C4 to C12 যে কোনো ধরনের প্রোডাক্ট এখানে আমরা পেতে পারি। এখানে তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে মিক্সচার অফ প্রোডাক্টস দ্যাট ক্যান বি ভ্যারি ফ্রম C4 to C12, বাট মেনলি উইথ দ্য গ্রোথ দ্য টার্মিনেটিং অ্যাট C10 উইল বি হ্যাপেন্ড অ্যাব্রাপ্টলি। মানে C10 এর ক্ষেত্রে আমরা অ্যাব্রাপ্টলি এই জিনিসটা দেখতে পাই। তাহলে হঠাৎ এই সিনথেটিক গ্যাসোলিনটা আমাদের পড়ার উদ্দেশ্য কি? দেখো পড়ার উদ্দেশ্যটা আমরা কিছুটা পরে বুঝতে পারবো যে এই সিনথেটিক গ্যাসোলিনটা কেন এতটা পরিমাণে আমাদের কাজে লাগছে, কেন এতটা পরিমাণে মানে গুরুত্বপূর্ণ। যে 1920s মনে করো অ্যাকচুয়ালি এই গ্যাসোলিনটা তৈরি হয়েছে, তার মানে ফিশার ট্রপস। তারপরে এই সিনথেটিক গ্যাসোলিনের রুটটা দেখো আবার পরে মোবিল এই ধরনের ডেভেলপ করেছে যে আমরা ন্যাচারাল সোর্স অথবা কোল গ্যাসকে যখন আমরা সিনথেটিক গ্যাসে পরিণত করছি অথবা সিনথেসিস গ্যাসে নর্মাল ডিরাইভ করছি, সেটাকে নর্মাল মিথানলে ডিরাইভ করা যায় জেনারেলি। সেই মিথানল থেকে অ্যাকচুয়ালি আমরা সিনথেটিক গ্যাসোলিন তৈরি করছি অ্যাজ পার মোবিল মেথড, যে কিনা আমাদের জিওলাইট ক্যাটালিস্টের মাধ্যমে n নাম্বার অফ মিথানলস থেকে আমার একটা গ্যাসোলিন তৈরি করিয়েছে এবং n নাম্বার অফ H2O মলিকুলস ওখানে বেরিয়েছে।
আর হচ্ছে কিভাবে হচ্ছে হচ্ছে জিওলাইটস এর মধ্যে বিভিন্ন ধরনের পোর সাইজ আছে। এর পোর সাইজটা হচ্ছে জাস্ট ফর দ্যাট গ্যাসোলিন মলিকিউল, এবং যে ইন্টারমিডিয়েট ডিস্টেন্স আছে বিটুইন দ্যাট স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট জিওলাইটস, সে তার মধ্যে ডিস্টেন্সটা তুলনামূলকভাবে এমনই যে কানেকশনটা খুব ভালো হবে, অথবা ইন্টারকানেক্টিং চ্যানেলসটা খুব ভালো থাকবে। তার মাধ্যমে কি হচ্ছে যে প্রত্যেকটা মিথিলিন গ্রুপ ধীরে 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 আফটার রিলিজিং দ্য ওয়াটার মলিকিউলস অর আফটার রিমুভিং দ্য ওয়াটার মলিকিউলস ফ্রম দিস মিথানল ইউনিট, একটা করে মিথিলিন মলিকিউল ওই পোর সাইজে ঢুকছে। তাহলে এক সময় কি হবে, এই পোর্স গুলো ধীরে 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 ব্লক হচ্ছে, ক্যাভিটিটা কমে আসছে, এবং আলটিমেট কি হবে যে ওটা টার্মিনেট করে একটা লং চেন হাইড্রোকার্বন দিয়ে দেবে। সেটা ভ্যারি করছে কি C4 থেকে C12, বাট C10 এর ক্ষেত্রে আমরা অ্যাব্রাপ্টলি টার্মিনেটিংটা দেখতে পাবো এবং C10 মেজর হবে। এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। একটু ইন্টারঅ্যাক্ট করো, ইন্টারঅ্যাক্ট না করলে আমি বুঝবো কি করে? তোমরা এখন চুপ করে আছো মানে সে তো ঘুমিয়ে পড়বে। স্যার শুনছি, স্যার শুনছি। স্যার ওই বলো। এন্ডিংটা কি করে হচ্ছে বুঝতে পারছি না, মানে হ্যাঁ, এন্ডিংটা আহ, মানে হচ্ছে এইরকম, ধরো বলছি, মেকানিজম কিন্তু এর এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, কারণ মেকানিজম এগুলোর ওরকম ভাবে বোঝা যায় না, একটাই কারণ, কারণ এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ সারফেস মেকানিজম অথবা ওয়ান টাইপ অফ সারফেস ক্যাটালিস্ট। সারফেসের মেকানিজম তুমি ওরকম ভাবে ধরতে পারবে না, কারণ সেখানে তুমি না কোনো ট্রানজিশন স্টেট পাবে, না কোনো অ্যাক্টিভেটেড মানে একটা মলিকিউল তুমি দেখতে পাবে। তা একেবারে তুমি মেন প্রোডাক্ট আর তুমি সরি একেবারে রিয়াক্ট্যান্ট আর তুমি তোমার ডিজায়ার প্রোডাক্ট পাচ্ছ। তাই এখানে মেকানিজমটা অ্যাকচুয়ালি কখনোই ক্লিয়ার হয় না। কিন্তু মনে করো জিওলাইটস কি হবে, মনে করো জিওলাইটসটা এরকম একটা বড় একটা মনে করো একটা সার্কেল টাইপের একটা জিনিস, তো ZSM 5 ক্যাটালিস্ট তোমরা দরকার হলে নেটে একবার সার্চ করতে পারো। এটা বড় একটা এরকম আছে এবং এটা ক্যাভিটি থাকে, মানে বিভিন্ন জায়গায় এরকম তো থাকে, বা মনে করো এরকম এরকম ক্যাভিটি আছে। তাহলে আলটিমেটলি কি হবে দেখো, প্রত্যেকটা জায়গায় কি হবে, একটা করে মিথিলিন ইউনিট ঢুকছে, তাই না? কারণ মিথিলিন ইউনিটের জন্যই অ্যাকচুয়ালি এটা অ্যাপ্রোপ্রিয়েট। এবং আমরা কি বলছি, এই যে চ্যানেলস গুলো, এখানে অ্যাকচুয়ালি চ্যানেলস আছে। চ্যানেলস মানে কি, অ্যাকচুয়ালি এটা তো এরকম গোল হয় না, হয় কি রকম দেখতে, স্ট্রাকচার গুলো তো এইরকম হয়, এরকম হয় না? তাহলে কি অ্যাকচুয়ালি চ্যানেলস আছে এইগুলোর মধ্যে। এই চ্যানেলস গুলো কি এর মধ্যে কানেক্টিং চ্যানেলস, এবং যে ডিস্টেন্সটা এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। এবার কি এটা যখন অ্যাকচুয়ালি টার্মিনেট হচ্ছে, তাহলে টার্মিনেটের সময় কি হবে, এই যে CH2 গুলো আছে, এই CH2 গুলো থেকে অ্যাকচুয়ালি একটা লং চেন ফর্ম হচ্ছে, এটা হচ্ছে টার্মিনেশন, হচ্ছে লাস্ট। এবং তারপরে আবার যে নর্মাল জিওলাইটটা উইথ পোরস অ্যান্ড উইথ ক্যাভিটি যেরকম পড়ে থাকার কথা, আবার সেটা নর্মাল পড়ে থাকবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে একটা ধারণা। এটা ধারণা মানে সম্ভবত এরকম হচ্ছে, কিন্তু ওরকম ভাবে মানে জাস্টিফাইড মেকানিজম এখনো পর্যন্ত দেখা যায়নি বা কেউ তৈরি করে উঠতে পারে। কিন্তু আবারও বললাম দেখো, এটা কিন্তু সিনথেটিক গ্যাসোলিন, যে সিনথেটিক গ্যাসোলিনটা অ্যাকচুয়ালি মোবিল তৈরি মানে মোবিলের ডেভেলপ করেছিল মিথানল থেকে, আর যে মিথানলটা অ্যাকচুয়ালি আমরা ডিরাইভ করতে পারছি যে ন্যাচারাল আর কোল গ্যাস থেকে। কিন্তু এটা হয়েছে 1986, এটা অনেক পরে হয়েছে। তাই আমাদের কিন্তু যেটা পড়ার কথা সেটা হচ্ছে ফিশার ট্রপস প্রসেস। কেন এটা পড়ছি, তার কারণ হচ্ছে ইম্পর্টেন্সটার জন্য। কারণ ফিশার ট্রপস যেখানে 1920s ওটা করেছে, তার মানে নিঃসন্দেহে সিনথেটিক গ্যাসোলিন খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, তাই সেখানে মোবিল পরবর্তীকালে করেছিল। তা নাহলে নিশ্চয়ই মোবিল পরবর্তীকালে করতো না, কারণ একটা জিনিসের যদি ইম্পর্টেন্স না থাকে তাহলে ফার্দার সেই প্রসেসটা নিয়ে কেউ ডেভেলপ কেন করতে যাবে? নিঃসন্দেহে তার কোনো ইম্পর্টেন্স নিশ্চয়ই ছিল। তাহলে এবার আমরা দেখি অ্যাকচুয়ালি ফিশার কি করেছিল। দেখো ফিশার প্রসেসটা কি, ফিশার প্রসেস হচ্ছে গ্যাস টু লিকুইড পলিমারাইজেশন টেকনিক দ্যাট টার্নস এ কার্বন সোর্স। এখানে যে কার্বন সোর্সটা বলা হচ্ছে, সেই কার্বন সোর্সটা আইদার নর্মাল কোল হতে পারে, নর্মাল ন্যাচারাল গ্যাস হতে পারে, অথবা বায়োমাসও হতে পারে। মানে আমরা কি বলছি দেখো, নর্মাল কোল হতে পারে, ন্যাচারাল গ্যাস হতে পারে মানে মেনলি মিথেন, অথবা বায়োমাস হতে পারে। বায়োমাস মানে কি, বায়োলজিক্যাল মাস, মানে বায়োলজিক্যাল যে ওয়েস্ট আমরা বলছি, সেইখান থেকেও আমরা অ্যাকচুয়ালি হাইড্রোকার্বন পেতে পারি, হাইড্রোকার্বন চেন পেতে পারি থ্রু দ্য হাইড্রোজেনেশন অফ কার্বন মনোক্সাইড, থ্রু দ্য হাইড্রোজেনেশন অফ কার্বন মনোক্সাইড উইথ দ্য হেল্প অফ অ্যান মেটাল ক্যাটালিস্ট। সেখানে একটা মেটাল ক্যাটালিস্ট থাকছে, মেটাল ক্যাটালিস্টটা কি এগুলো আমরা পরবর্তীকালে ধীরে ধীরে পড়বো। আর হাইড্রোজেনেশন অফ কার্বন মনোক্সাইড, দেখো হাইড্রোজেনেশন অফ কার্বন মনোক্সাইড আলটিমেটলি এই যে কথাটা, এই কথাটার আলাদা কোনো মিনিং নেই। মিনিংটা আলটিমেট হচ্ছে সেখানে হাইড্রোজেনও থাকছে এবং সেখানে কার্বন মনোক্সাইডও থাকছে।
তাহলে আলটিমেট যেখানে সেটা যে মানে যেটা নিয়ে আমরা কাজ করছি একই জিনিস, সেটা হচ্ছে সিনথেসিস গ্যাস। তাহলে সিনথেসিস গ্যাস থেকেই দেখো অ্যাকচুয়ালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা ন্যাচারাল হাইড্রোকার্বন পাবো, মানে থ্রু সিনথেসিস গ্যাস আমরা ন্যাচারাল হাইড্রোকার্বন পাচ্ছি। এই ন্যাচারাল যে হাইড্রোকার্বনটা পাবো সেটা একটা মেটাল ক্যাটালিস্ট, সেখানে ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, একই রকম জিনিস দেখো, ফিশার ট্রপস প্রসেস আর মোবিলের যে জিনিসটা সেটা একই রকম, কিন্তু একটুখানি আলাদা, খুব সামান্য পরিমাণে আলাদা। আলাদাটা কি দেখো, মোবিল যেটা ডেভেলপ করেছে সেটা হচ্ছে মিথানল হয়ে যাওয়ার পরে, কিন্তু ফিশার যেটা করছে সেটা কিন্তু মিথানলের প্রয়োজন নেই। সেখানে কিন্তু ডিরেক্টলি সে কি করছে, সে ডিরেক্টলি সিনথেটিক গ্যাস থেকেই, অথবা মনে করো যে ডিরেক্টলি কার্বন যে সোর্সটা আছে, মানে কার্বন সোর্স মানে কি, সেটা নর্মাল মিথেন মানে ন্যাচারাল গ্যাস হতে পারে, কোল হতে পারে, সেটা নর্মাল বায়োমাস, বায়োলজিক্যাল মাস, বায়োলজিক্যাল ওয়েস্ট, আমাদের যে নর্মাল যে আমাদের বায়োলজিক্যাল যে ওয়েস্টগুলো আছে, মানে এই যে খাবার দাবার পচে যাচ্ছে, অথবা মনে করো কোনো বায়োমাস মানে যেখানে বায়োলজিক্যাল কিছু আছে, যে জিনিসগুলো যে পচে যাচ্ছে, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি হাইড্রোকার্বন করছি। এই যে জিনিসগুলো হাইড্রোকার্বনে পরিণত হচ্ছে, চেনটা কিন্তু একই, আলটিমেটলি কিন্তু তৈরি হচ্ছে হাইড্রোজেন প্লাস কার্বন মনোক্সাইড, সেটা মেটাল ক্যাটালিস্টের মাধ্যমে হাইড্রোকার্বনে ফাইনাল পরিণত হচ্ছে। তাহলে এটা হচ্ছে আলটিমেট ফিশার প্রসেস। এই ফিশার প্রসেস থেকে কিন্তু ফার্দার মোবিলোটা ডেভেলপ করেছিল। তাহলে মোবিলেটটা কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট কিন্তু অ্যাকচুয়ালি ফিশার ট্রপস প্রসেস। আমরা এখানে ফিশার লিখেছি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ফিশার ট্রপস প্রসেস। এবার আমরা বলি সিগনিফিকেন্সটা দেখো কি। দেখো সিগনিফিকেন্স হচ্ছে এটা তখনকার দিনে প্রচন্ড অ্যাট্রাকটিভ। কেন অ্যাট্রাকটিভ অথবা কেন ইম্পর্টেন্ট, কারণ আলটিমেটলি তুমি যেটা তৈরি করছো সেটা হচ্ছে ভ্যালুয়েবল হাইড্রোকার্বন C4 to C12, মানে যেটা গ্যাসোলিন, সিনথেটিক গ্যাসোলিন, অথবা বলতে পারো সিনথেটিক পেট্রোল, সিনথেটিক ডিজেল। কিন্তু তৈরি করছো কোথা থেকে, তৈরি করছো একটা চিপ ম্যাটেরিয়ালস থেকে, সেটা কোল, সেটা ন্যাচারাল গ্যাস, সেটা বায়োলজিক্যাল মাস, আর তার সাথে এমনি লাগছে শুধুমাত্র জল। তাহলে সেখান থেকে তুমি একটা ভ্যালুয়েবল হাইড্রোকার্বন তৈরি করছো। আর এই প্রসেসটা অ্যাকচুয়ালি ডেভেলপ করেছিল ফিশার ট্রপস, সেটা হচ্ছে 1923-এ। যেটা অ্যাকচুয়ালি যে ক্যাটালিস্টটা ইউজ করা হয়েছিল তখনকার দিনে সেটা হচ্ছে হেট্রোজিনিয়াস আয়রন ক্যাটালিস্ট। হেট্রোজিনিয়াস আয়রন ক্যাটালিস্ট, হেট্রোজিনিয়াস ক্যাটালিস্ট কি সেটা আমি তোমাদের বলেছি, যে যেখানে হচ্ছে ফেসটা ডিফারেন্ট। কেন ফেস ডিফারেন্ট, কারণ এখানে হচ্ছে আমার সারফেস ক্যাটালিস্ট হিসেবে এটা ইউজ করা হচ্ছে। এবার সারফেস ক্যাটালিস্ট মানে কি, এটা অ্যাকচুয়ালি কি আমার সলিড আয়রন ক্যাটালিস্ট যেটা সলিড আছে, কিন্তু আমরা কি জানি ন্যাচারাল গ্যাস, কোল গ্যাস, এগুলো কি, এগুলো তো গ্যাসিয়াস সাবস্টেন্স। তাহলে সেখানে নিশ্চয়ই একটা গ্যাস ফেজও আছে। তাহলে এখানে গ্যাস ফেজ আর সলিড ফেজের রিয়াকশন হচ্ছে, তাই এটাকে আমরা বলছি হেট্রোজিনিয়াস ক্যাটালিস্ট। তার মানে কি হেট্রোজিনিয়াস ক্যাটালিস্ট দিয়েই হবে, হোমোজিনিয়াস হবে না? অবশ্যই হবে, পরবর্তীকালে এগুলো ডেভেলপ হয়েছে। সেখানে আয়রন ক্যাটালিস্ট দিয়ে করা গেছে, সেখানে কোবাল্ট ক্যাটালিস্ট দিয়ে করা গেছে, সেখানে রুথেনিয়াম ক্যাটালিস্ট দিয়ে করা গেছে, সেখানে নিকেল ক্যাটালিস্ট দিয়েও করা গেছে। অনেক ক্যাটালিস্ট এখানে ইউজ হয়েছে, যখন আমরা ক্যাটালিটিক সাইকেল পড়বো তখন সেটা দেখবো, কারণ পরবর্তীকালে এটা ধীরে 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 ডেভেলপ করা হয়েছে। কিন্তু লাস্ট লাইনে আমি একটা জিনিস লিখেছি, দ্য রিয়াকশন বিকাম আনইকোনমিক্যাল। আনইকোনমিক্যাল মানে কি, আনইকোনমিক্যাল মানে কি, মানে ব্যবসায়িক দিক থেকে এটা ভালো নয়। মানে তুমি আলটিমেটলি যখন রিয়াকশনটা করবে সেটা যদি ইকোনমিক্যাল না হয়, মানে আমার আলটিমেটলি রিয়াকশনটার তৈরি করে যা খরচা হচ্ছে, প্রোডাক্টটার অ্যাকচুয়ালি সে পরিমাণ তার সিগনিফিকেন্স নেই, অথবা প্রোডাক্টটা বিক্রি করতে গেলে আমার সে পরিমাণ অ্যাকচুয়ালি লাভ হবে না, তাহলে আলটিমেটলি আমার রিয়াকশনটা করার কোনো মানে থাকছে না। আইদার সেই রিয়াকশনটা কি হবে, যে প্রোডাক্টটা আমি পাচ্ছি সেটা নিঃসন্দেহে কোনো মেডিসিনাল ইউজে অথবা কোনো মেডিসিন ডিরাইভে কাজে লাগতে পারে, অথবা সেটা অ্যাকচুয়ালি বিক্রি হতে পারে, সেটা কোনো একটা সাবস্ট্রেট, এমন একটা ইম্পর্টেন্ট সাবস্ট্রেট বিক্রি হতে পারে, সেটা মানুষের প্রয়োজনে লাগতে পারে। তা নাহলে সেই রিয়াকশনটার অ্যাকচুয়ালি কাজ কি? দেখো কাজটা তখনই ছিল অ্যাকচুয়ালি, এটা আলটিমেটলি আমরা যেটা পাচ্ছিলাম সেটা সিনথেটিক গ্যাসোলিন পাচ্ছি। সিনথেটিক গ্যাসোলিন মানে কি, সিনথেটিক পেট্রোল, সিনথেটিক ডিজেল, মানে সেটা সিনথেটিক একটা উইপন বলতে পারো, কারণ সেটা আমাদের জ্বালানি হিসেবে কাজে লাগতে পারছে। কিন্তু আলটিমেট জিনিসটা দেখো কি হয়েছিল, দ্য রিয়াকশন বিকেম আনইকোনমিক্যাল উইথ দ্য অ্যাডভেন্ট অফ চিপ অয়েল আফটার ওয়ার্ল্ড ওয়ার 2। কারণ ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে কি হয়েছিল, অয়েল প্রাইস এতটা ডিক্রিজ করে গেছিল যে আলটিমেটলি আমাদের এই রিয়াকশনটার অতটা সিগনিফিকেন্স ছিল না। কেন আমরা বলছি দেখো, কারণ ওয়ার্ল্ড ওয়ার তখনকার দিনে, যেটা তখনকার দিনে যে মনে করো ছিল, যুদ্ধ হতো, তখনকার দিনে কিন্তু অ্যাকচুয়ালি অয়েল মানে যার কাছে অ্যাকচুয়ালি তোমার এই তেল আছে বলতে পারো, বা তেল বা গ্যাসের এই পুরো সাম্রাজ্য আছে বলতে পারো, সেই তখন রাজা ছিল। কারণ কি, কারণ ম্যাক্সিমাম যে বায়োলজিক্যাল উইপন ছিল সেটাই তখনকার দিনে অয়েল ছিল।
মানে অয়েল যার কাছে আছে মানে সে মানে সর্বাধিক শক্তিশালী এটাই ধরে নেওয়া হতো। এখনকার দিনে মনে করো সেটা অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, মানে এই বিভিন্ন ধরনের বোম তৈরি হয়েছে, অথবা মনে করো মিসাইল তৈরি হয়েছে। কিন্তু তখনকার দিনে তো এই জিনিসটা অনেক কম ছিল। তখনকার দিনে মেইন যে জিনিসটা সোর্স সেটা হচ্ছে অয়েল। তাহলে অয়েল যার কাছে বেশি সে হচ্ছে রাজা। তাহলে আফটার ওয়ার্ল্ড ওয়ার 2 অ্যাকচুয়ালি কি হয়েছিল দেখো, অয়েল প্রাইস তুলনামূলকভাবে কম হয়ে যায়। তাহলে কম যদি হয়ে যায় এই প্রসেসটার অতটা বেশি তখন সিগনিফিকেন্স থাকে না। কারণ কি? কারণ এটা কিন্তু সিনথেটিক গ্যাসোলিন, আমরা বলছি না ন্যাচারাল। তাহলে সিনথেটিক গ্যাসোলিন একজন তখনই তৈরি করবে যখন অয়েল প্রাইসটা বেশি এবং অয়েল প্রাইসটা ডিম্যান্ডে রয়েছে, অয়েলটা ডিম্যান্ডে রয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখো কি হয়েছিল, 1970s-এর দিকে দেখো কি হচ্ছে, 1970s-এর দিকে আবার ধীরে ধীরে অয়েল প্রাইস বাড়তে শুরু করে। আবার ধীরে ধীরে যখন অয়েল প্রাইস বাড়তে শুরু করে তখন কিন্তু এই সিনথেটিক গ্যাসোলিনের আবার তুলনামূলকভাবে চাহিদা বাড়তে শুরু করে। এবং তারপরেই দেখো 1986-এ দেখো মোবিল ওই জন্য ওই প্রসেসটাও ডেভেলপ করেছিল। তাহলে ফার্স্ট ওই জন্য দেখো গুরুত্বপূর্ণটা দেখো, ফিশার স্ট্রপস প্রসেসের গুরুত্বপূর্ণটা এখানেই যে সে অনেক আগে অ্যাকচুয়ালি সিনথেটিক গ্যাসোলিনের ধারণা দিয়েছে, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা নর্মালি পেট্রোল ডিজেলকে অ্যাকচুয়ালি সাবস্টিটিউট করতে পারি। কিন্তু কখনোই তার মানে সেই পরিমাণে আমরা তৈরি করতে পারবো না, এটা কখনোই হয় না। মানে ন্যাচারাল যে রিসোর্স তার এগেনস্টে এই একটা আর্টিফিশিয়াল রিসোর্সে আমরা সিনথেটিক গ্যাসোলিন তৈরি করে দেবো ততটা পরিমাণে ততটা চিপে, সেটা কখনো সম্ভব নয়, সেটা মানে নেভার পসিবল। কিন্তু স্টিল মনে করো যার যে অর্থপূর্ণ দেশ আছে তারা কি করছে, তারা সিনথেটিক গ্যাসোলিন তৈরি করছে। সিনথেটিক গ্যাসোলিন তৈরি করার পর তারা অ্যাকচুয়ালি মানে উইপনের দিক থেকে বলতে পারো তারা তুলনামূলক অনেক স্ট্রং, মানে তুলনামূলকভাবে অনেক শক্তিশালী দেশ হিসেবে দেখাতে পারতো। কিন্তু আলটিমেটলি কি হয়েছিল, ওয়ার্ল্ড ওয়ার 2-তে যেহেতু প্রাইস কমে গেছিল সেহেতু এর সিগনিফিকেন্স তখন কম। কিন্তু পরবর্তীকালে যখন আবার অয়েল প্রাইস বেড়ে গেছে তখন কিন্তু এই সিনথেটিক গ্যাসোলিনের চাহিদা আবার বাড়তে শুরু করে। আচ্ছা তাহলে কি এখনো সিনথেটিক গ্যাসোলিনের চাহিদা আছে? না, এখন অতটা পরিমাণে সিনথেটিক গ্যাসোলিনের চাহিদা নেই। কেন নেই? কারণ এখন অয়েলের ডিমান্ড মানে উইপনের দিক থেকে অয়েলের ডিমান্ড তুলনামূলকভাবে কম। কারণ তাকে অনেক কিছু জিনিস রিপ্লেস করেছে, এই বোম টোম যাই বলো তাকে অনেক কিছু জিনিস রিপ্লেস করে দিয়েছে, তাই সিনথেটিক গ্যাসোলিনের চাহিদা নেই। কিন্তু অয়েলের চাহিদা এখনো আছে। কেন? কারণ অয়েলটা এমনি তো নর্মাল আমরা পাচ্ছি ন্যাচারাল রিসোর্স থেকে, কিন্তু ফার্দার আমরা সেটাকে খরচা করে মানে সিনথেটিক্যালি আমরা পেট্রোল তৈরি করব, তার প্রয়োজনীয়তাটা কিন্তু কমে গেছে। এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এখন আর তাহলে স্যার, এখন আর তাহলে ওই সিনথেটিক প্রসেসে অয়েল তৈরি করা হয় না? না, সিনথেটিক প্রসেসে দেখো তুমি একটা জিনিস মনে করো, তুমি কোনো একটা জায়গায় শক্তিশালী, মানে কোনো একটা জিনিসে তুমি শক্তিশালী, সেই রিসোর্সটা মনে করো তখন কম। তাহলে সেই রিসোর্সটা যখন আমার কম আছে আমি কি করছি, আমি সেটাকে আর্টিফিশিয়ালি আরো তৈরি করতে চাইছি। তাহলে আমার কাছে কি সেই জিনিসটা তো অনেক বেশি পরিমাণে হবে এবং আমি শক্তিশালী হিসেবে গণ্য হব সেখানে। কিন্তু এখনকার দিনে কি হয়েছে দেখো, এখনকার দিনে নর্মালি অয়েলের ডিমান্ড ধীরে ধীরে দেখো কমতে শুরু করেছে। আচ্ছা কেন কমতে শুরু করেছে? কারণ তার সাবস্টিটিউট হিসেবে পেট্রোল দেখো ডিজেলের দাম তো স্যার বাড়ছে। সেটা বাড়ছে, সেটা তো অন্য কারণে। এর পিছনে তো অনেক কারণ আছে। আর তোমরা বলছো যে আমি কিছু কিছু জিনিস বলি, কারণ পুরো চেনটা তাহলে বুঝতে পারবে। দেখো অয়েলের ডিমান্ড অ্যাকচুয়ালি কমছে, অ্যাকচুয়ালি অয়েলের প্রাইস কম। অয়েলের প্রাইস আমরা যেটা কিনছি সেটা তো অয়েল কিনছি না, সেটা ক্রুড অয়েল আমরা কিনছি না, আমরা কিনছি পেট্রোল ডিজেল। পেট্রোল ডিজেলের প্রাইসটা হচ্ছে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট আপন দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি ঠিক করবে সেই অনুযায়ী আমরা কিনছি। ইট ডাজন্ট মিন দ্যাট যে তোমার অ্যাকচুয়ালি ক্রুড অয়েলের প্রাইস কত। ক্রুড অয়েলের প্রাইস অ্যাকচুয়ালি কমে গেছে। ক্রুড অয়েল মানে কি? ক্রুড অয়েল মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যে ন্যাচারাল রিসোর্স মানে আমরা যেটা পাই সেটা হচ্ছে ক্রুড অয়েল। মানে সেখানে কি কি থাকে, সেখানে পেট্রোল, ডিজেল, কেরোসিন, ভেজলিন, ওয়্যাক্স, আদার্স সব ধরনের পেট্রোলিয়াম সেখানে প্রোডাক্ট আছে। মানে এমনকি তোমার ওই ওটাকে কি বলে বলো, ওই আলকাতরা, মানে যেগুলো যে ধরনের পেট্রোলিয়াম যত প্রোডাক্ট থাকে তার সব যাবতীয় মিক্সচার, ইভেন কি গ্যাসও ওখানে থাকতে পারে। এবার সেটাকে কি করা হচ্ছে, সেটাকে তারপরে আমার অ্যাকচুয়ালি আইসোলেট করা হয়। এবার আইসোলেট কোথায় করা হচ্ছে, সেটা রিফাইনারিতে করা হচ্ছে। সেই রিফাইনারিতে করার পর বিভিন্ন কোম্পানিতে দেওয়া হচ্ছে, তারা অ্যাকচুয়ালি এগুলো সেল করছে থ্রু গভর্নমেন্ট। এবার গভর্নমেন্ট সেখানে অ্যাকচুয়ালি প্রাইস ঠিক করছে যে আমি অ্যাকচুয়ালি কত পরিমাণে সেখান থেকে টাকা নেবো। তাহলে অ্যাকচুয়ালি অয়েল যে ক্রুড অয়েলের প্রাইস তার উপরে ডিপেন্ড করছে না যে অ্যাকচুয়ালি তোমার পেট্রোলের প্রাইস কত হবে। এই কারণেই বলছি, কারণ যখন অ্যাকচুয়ালি আমাদের এখানে করোনা শুরু হয় অথবা মনে করো লকডাউন শুরু হয় তখন অ্যাকচুয়ালি অয়েল প্রাইসের ভ্যালু, কারণ অয়েল প্রাইস এগুলো কি, এগুলো তো অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটের ভ্যালু থাকে। শেয়ার মার্কেট মানে কি, স্টক মার্কেটের ভ্যালু থাকে। এগুলো অ্যাকচুয়ালি কি র ম্যাটেরিয়াল হিসেবে গণ্য হয়, মানে সোনা, রূপো, তেল এগুলো সব র ম্যাটেরিয়াল হিসেবে গণ্য হয় এবং এগুলোর এক একটা প্রাইস থাকে। অ্যাকচুয়ালি লকডাউনের সময়
দেখো যানবাহন সবকিছু বন্ধ হলো, প্লেন সবকিছু বন্ধ হলো, তাহলে নিঃসন্দেহে অয়েলের ডিমান্ড কমে যাওয়া উচিত, কারণ তখন তার মানে অয়েল ইউজ হচ্ছে না। অয়েল প্রাইস তখন ড্রাস্টিক্যালি এতটা রিডিউস করেছিল, মানে ক্রুড অয়েল, আমি কিন্তু নর্মাল পেট্রোল ডিজেল বলছি না, ক্রুড অয়েল প্রাইসে এতটা ড্রাস্টিক্যালি রিডিউস করেছে, অ্যাকচুয়ালি সেটা মাইনাসের দিকে চলে গেছে। মানে কি, মানে তুমি অ্যাকচুয়ালি জিরো, এগুলো ডলারে গণ্য করা হয়, মানে অ্যাকচুয়ালি $0 তুমি 1 ব্যারেল ক্রুড অয়েল কিনতে পারবে। 1 ব্যারেল মানে 159 লিটার। কিন্তু সরকার আমাদের কি করছে, সরকার কিন্তু ওই জিনিসটা প্রোভাইড করেনি। কেন? কারণ দেখো, তুমি আজ যদি হঠাৎ পেট্রোল অথবা ডিজেলের প্রাইসটা কমিয়ে দাও, ফর এক্সাম্পল আমার এখন হয়তো এমনি ধরে নাও যে আমার $1 159 লিটার, অথবা ধরে নাও 100 লিটার আমি পেট্রোল কিনতে পাচ্ছি, ধরে নাও সরকার এটা কিনতে পারছে। স্বভাবতই সে পেট্রোলের দামটা কমিয়ে দিতে পারে, সে পেট্রোলের দামটা কমিয়ে দিয়ে কি করলো, যে 50 টাকা করে দিল। কিন্তু এই যে ক্রুড অয়েলের প্রাইসটা, এটা তো ভেরিয়েবল, এটা তো এক সময় কি আবার বেড়ে যাবে। তুমি যখন কমিয়ে দিলে প্রাইসটা কেউ কিছু বলবে না, এরপরে 50 থেকে তুমি যখন 70 করে দেবে তখন কিন্তু সবাই কথা তুলবে। এটা প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে দেখো, যখনই প্রাইসটা কমে গেল তখনই যে সরকার কমিয়ে দেবে সেটা কখনোই করবে না। কেন? কারণ সেটাই তো তার লাভ। কারণ আগে যে অয়েলটা তাকে কিনতে হচ্ছিল মনে করো 10 টাকায়, এখন সে অয়েলটা তাকে কিনতে হচ্ছে 1 টাকায়। সে আগেও বিক্রি করছিল 20 টাকায়, এখনো বিক্রি করছে 20 টাকায়। তাহলে আগে যেখানে তোমার 10 টাকা লাভ হচ্ছে, এখন সেখানে 19 টাকা লাভ হচ্ছে, তাহলে সে কেন করতে যাবে? ক্লিয়ার হয়েছে জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মানে বলছি তাহলে ওই আলটিমেট, বলো। ন্যাচারাল সোর্স যখন মানে শেষ হয়ে যাবে, তাহলে আমরা আর্টিফিশিয়ালি তো ওটা করতে পারবো। হ্যাঁ, এবারে বলি যে এই যে তোমার কথা না, ন্যাচারাল সোর্স যখন আমার তাহলে শেষ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি তখন তাহলে আমরা সিনথেটিক গ্যাসোলিন তৈরি করতে পারি, নিঃসন্দেহে তৈরি করতে পারি। দুটো জিনিস দেখতে হবে, আদৌ সেটা ইকোনমিক্যালি ওয়েল কিনা, মানে কমার্শিয়ালি সেটাকে আমরা অ্যাকচুয়ালি দাঁড় করাতে পারবো কিনা, তারপর দেখতে হচ্ছে। কারণ ন্যাচারাল রিসোর্সের এগেনস্টে তুমি তখনই অ্যাকচুয়ালি করতে পারবে, সেটা হচ্ছে বাল্ক প্রোডাকশন হবে, প্রচুর পরিমাণে হিউজ প্রোডাকশন হবে, আর ন্যাচারাল রিসোর্স যে ডিম্যান্ড সেটাকে তুমি রিপ্লেস করতে পারবে। তার মধ্যে একটা জিনিস দেখো, একটা জিনিস হচ্ছে সেই ডিম্যান্ডটা অলরেডি কমে গেছে। কেন কমে গেছে, কেন অয়েলের ডিম্যান্ড কমছে, তুমি মানে তোমরা ভালো করে চিন্তা করো। অয়েলকে অ্যাকচুয়ালি রিপ্লেস করতে অলরেডি শুরু করে দিয়েছে। অয়েলকে কে রিপ্লেস করছে? দুটো এনার্জি, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, আর একটা হচ্ছে সোলার এনার্জি। কারণ ধীরে ধীরে দেখো, অয়েলের যে মেন ডিম্যান্ড সেটা কোথা থেকে আসে, সেটা হচ্ছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে যেখানে এরোপ্লেন চলছে। সেকেন্ড, সেটা হচ্ছে নর্মাল যানবাহন, সব কিছু অ্যাকচুয়ালি অয়েলের মাধ্যমে। তাই অয়েলের ডিম্যান্ড এতদিন হিউজ, অয়েলের ডিম্যান্ড কোনোদিন কমেনি, কারণ ধীরে ধীরে গাড়ি টাড়ি এগুলো ধীরে ধীরে বেড়েছে, পেট্রোলের ডিম্যান্ড, অয়েলের ডিম্যান্ড এগুলো ধীরে ধীরে বেড়েছে। আর থার্ড, সেটা হচ্ছে উইপন। উইপন কিন্তু মারাত্মক, কারণ যে কোনো ধরনের ওয়ার্ল্ড ওয়ার অথবা যে কোনো ধরনের ছোটখাটো যুদ্ধ বলো, অ্যাজ পার উইপন এটা কি হিউজ, মানে প্রচুর ইউজ আছে এটা। তাহলে এই তিনটে এনার্জি। তার মধ্যে দেখো, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে এখনো অয়েলের প্রচুর পরিমাণে ডিম্যান্ড আছে, কারণ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে অয়েল ছাড়া এখনো পর্যন্ত কিন্তু কিছু কাজে লাগেনি। সেকেন্ড, সেটা হচ্ছে আমাদের নর্মাল যানবাহন। নর্মাল যানবাহনকে ধীরে ধীরে রিপ্লেস করা শুরু করে, মানে ধীরে ধীরে রিপ্লেস করতে শুরু করেছে। কেন? কারণ অয়েলের পরিবর্তে দেখো অলরেডি ইলেকট্রিক কার আমাদের আসছে, এবং এই ইলেকট্রিক কারটাকে কি, এই ইলেকট্রিক কার ধীরে ধীরে যদি এর প্রাইসও কমে, মানে একটা মনে করো পেট্রোল কার অথবা ডিজেল কারের কাছাকাছি যদি একটা ইলেকট্রিক কার আসে, তাহলে তুমি কি অ্যাকচুয়ালি পেট্রোলটাকে প্রেফার করবে? কখনোই নয়। কারণ সরকারও করবে না বা কেউ করবে না। কেন? কারণ সেটা কিন্তু এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হবে, কারণ সেখানে কোনো দূষণ থাকছে না। এটা এক নম্বর। সেকেন্ড, দেখতে হবে যে তার দামটা কত হচ্ছে, কারণ পেট্রোল ডিজেলের দামের থেকে অনেক বেশি হলে কেউ কিনতে চাইবে না। আর একটা জিনিস হচ্ছে কি, চার্জটা, এই চার্জ দেওয়া বা মনে করো যে ব্যাটারি, এর খরচাটা যদি কমিয়ে আনতে পারে, তাহলে কিন্তু এই অয়েলের ডিমান্ডটা প্রায় অর্ধেকের থেকেও কমে যাবে, কারণ যানবাহনই থাকছে না সেখানে। আর একটা হচ্ছে সোলার এনার্জি আসছে, কারণ সোলার কারও ওখান থেকে বের হচ্ছে, কিন্তু সোলার কারের অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। কারণ সোলার কারের ডিসঅ্যাডভান্টেজ মানে কি, তার চার্জিং টাইমটা প্রচুর বেশি, কিন্তু ইলেকট্রিক কারের তা থাকছে না। ইলেকট্রিক কারের চার্জিং টাইম কিন্তু উইদিন 30 মিনিটস অ্যাকচুয়ালি ফুল চার্জ হচ্ছে, এবং সে মোর দ্যান 300 কিলোমিটার রান করছে। তাই ইলেকট্রিক কারের সিগনিফিকেন্স অনেক বেশি। অলরেডি তোমরাও তো নিউজ পেপার পড়তে গিয়ে টেসলা অলরেডি বার করেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি রিসার্চের মধ্যে আছে। সেটাকে কমার্শিয়ালি ওরা নিয়ে আসতে চাইছে, এটা দামটা অনেক বেশি, টেসলা যেগুলো বার করছে প্রচুর দাম, কিন্তু কমার্শিয়ালি সেটা অ্যাভেলেবেল নয়। কিন্তু কমার্শিয়ালি বাই চান্স যদি অ্যাভেলেবেল কোনোদিন হয়, তাহলে কিন্তু অয়েলটা, মানে অয়েল ইন্ডাস্ট্রি একদম শেষের দিকে চলে যাবে। আর একটা জিনিস আমরা কি বলছিলাম, ওয়ার্ল্ড ওয়ার। দেখো, ওয়ার্ল্ড ওয়ার বা যে কোনো ধরনের যুদ্ধ, সেখানে আলটিমেটলি অয়েলের ডিমান্ড কি সত্যি কমে যায়নি?
অ্যাকচুয়ালি যখন পারমাণবিক বোমা অলরেডি তৈরি হতে শুরু করেছে তখন থেকেই কিন্তু অয়েলের ডিমান্ড আস্তে আস্তে কমতে শুরু করেছে। তাই অয়েলটাকে অলরেডি সাবস্টিটিউট হওয়া শুরু হয়ে গেছে। তাই অয়েল যদি অলরেডি সাবস্টিটিউট করা শুরু হয়ে যায়, সেখানে অ্যাকচুয়ালি আমাদের সিনথেটিক এই গ্যাসোলিনের প্রিপারেশনটা আর প্রয়োজন নেই। সিনথেটিক গ্যাসোলিনের প্রয়োজনীয়তাটা তখনই ছিল যখন অয়েলের ডিমান্ড হিউজ, যখন ন্যাচারাল রিসোর্স ছিল কিন্তু আমরা অয়েল তুলতে পারিনি নিচ থেকে, তখন হচ্ছে সিনথেটিক গ্যাসোলিনের প্রয়োজনীয়তা ছিল। কিন্তু এখন সিনথেটিক গ্যাসোলিনের প্রয়োজনীয়তা কম। এবং তুমি যেটা বলে যে পরবর্তীকালে ন্যাচারাল রিসোর্স যদি আমার শেষ হয়ে যায়, তাহলে কি আমরা তাহলে সিনথেটিক গ্যাসোলিন করবো না? হয়তো তখনও করবো না, কারণ তখন অয়েলের ডিমান্ডটাই থাকবে না, তাকে অলরেডি রিপ্লেস করে দেওয়ার মতো অন্য এনার্জি চলে আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, এই অবধি সবার বোঝা গেছে তো সিগনিফিকেন্সটা কি? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এখানে তাহলে আমাদের দেখতে হবে ফিড স্টকটা কি। ফিড স্টক অ্যাকচুয়ালি বলা হয় কোনো ধরনের যে সিনথেটিক প্রসেসে আগেকার দিনে গুলো সব ফিড স্টক বলা হতো, কিন্তু মেইন যে জিনিসটা সেটা হচ্ছে সোর্স। তাহলে সোর্সটা কি? সোর্সটা হচ্ছে কোল হয় অথবা ন্যাচারাল গ্যাস, যেটা আমি অলরেডি বলেছিলাম। তাছাড়া বায়োমাস হিসেবেও আমরা কাজ করতে পারি, যেটা একটা মানে এর হিউজ সিগনিফিকেন্স আছে। কিন্তু আলটিমেটলি দেখো বায়োমাস, বায়োমাস মানে সেই পুরোটাই যে ওয়েস্ট, যে বায়োলজিক্যাল ওয়েস্ট আছে সেই পুরোটাই যে অ্যাকচুয়ালি সেখানে কার্বন ম্যাটেরিয়াল আছে তা তো নয়, কারণ অর্গ্যানিক পার্ট সেখানে আছে, তার সাথে তো অনেক কিছু পার্ট আছে। তাহলে আলটিমেটলি অ্যাকচুয়ালি সেখান থেকে যে আমরা ফুয়েলটা পাই অথবা সেখান থেকে যে গ্যাসোলিনটা পাচ্ছি, সেটা কিন্তু অতটা পরিমাণে কমার্শিয়ালি মানে অতটা পরিমাণে অ্যাপ্লিকেবল নয়, বা বলতে পারো ওটা অ্যাকচুয়ালি কস্ট কম্পিটিটিভ নয়। কারণ আমার কতটা বায়োমাস থেকে কতটা গ্যাসোলিন তৈরি হবে তার উপর আমার ডিপেন্ড করছে, কারণ কোল, ন্যাচারাল গ্যাস এগুলোকে পিওর কার্বন সোর্স, কিন্তু বায়োমাস কি পিওর কার্বন সোর্স তো নয়, কিন্তু আমরা সেখান থেকে তৈরি করতে পারি। মানে ওই আমরা যেটা পড়েছি না, গোবর গ্যাস মনে করো তৈরি তো হয়, তার মানে কি সেটা প্রচুর পরিমাণে আমাদের অ্যাকচুয়ালি কস্ট কম্পিটিটিভ? মানে কি গোবর গ্যাস অ্যাকচুয়ালি সব জায়গায় ইউজ হচ্ছে তা তো নয়, কোনো কোনো জায়গায় নর্মাল খুব কম কাজে ইউজ হয়। কিন্তু অ্যাকচুয়ালি ইকোনমিক্যালি সেটাকে স্ট্রং হতে গেলে অথবা কস্ট কম্পিটিটিভ হতে গেলে অ্যাকচুয়ালি তার ইল্ড ভ্যালু দেখতে হয়, মানে কতটা বায়োমাস থেকে আমি কতটা গ্যাস পাবো, আমার সেই পরিমাণ বায়োমাস হিউজ দরকার। তাই সেটা অ্যাকচুয়ালি কস্ট কম্পিটিটিভ নয়, কিন্তু বায়োমাস থেকে তৈরি করা যায়। কোল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড বায়োমাস, এই তিনটে হচ্ছে তাহলে মেন ফিড স্টক। দেখো এখানে তাহলে প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা কিন্তু আমরা সেই সিনথেসিস গ্যাসটাই তৈরি করব। তাহলে সিনথেসিস গ্যাসটা কি? সিনথেসিস গ্যাস হচ্ছে কম্বিনেশন অফ কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন থ্রু দ্য প্রসেস অফ গ্যাসিফিকেশন। গ্যাসিফিকেশন মানে কি? গ্যাসিফিকেশন মানে হচ্ছে কার্বন প্লাস H2O হতে পারে, অথবা কি হতে পারে CH4 প্লাস H2O হতে পারে। তাহলে সেখান থেকে আলটিমেটলি যেটা তৈরি হবে সেটা হচ্ছে মিক্সচার অফ হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড, সেটাকে আমরা বলছি সিনথেসিস গ্যাস। একটা কন্ট্রোল ফ্লো অফ স্টিম আর অক্সিজেনের মাধ্যমে এটাকে আমরা তৈরি করছি, কারণ অক্সিজেন যদি সেটাকে সেখানে না থাকে তাহলে অ্যাকচুয়ালি কমপ্লিট কম্বাসনটা কখনো হবে না, তাই অক্সিজেনের প্রেজেন্সে এটাকে করতে হবে। এবার দেখো আমরা যদি এখানে কোল নিই অথবা ন্যাচারাল গ্যাস নিই অথবা মনে করো বায়োমাস নিই, তাহলে কি সেম অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড তৈরি হবে? সেটা কখনোই হতে পারে না, কারণ তুমি যদি রিয়েজেন্ট ডিফারেন্ট করে দাও তাহলে প্রোডাক্ট সেম হলেও প্রোডাক্টের রেশিও অবশ্যই আলাদা হবে। মানে মনে করো A প্লাস বি থেকে আমি সি প্রোডাক্ট পাচ্ছি, আবার ডি প্লাস ই থেকেও আমি সি প্রোডাক্ট পাচ্ছি, তার মানে সব জায়গায় সি প্রোডাক্টের কনসেন্ট্রেশন অথবা সি প্রোডাক্টের অ্যামাউন্ট কি সেম হবে? কখনোই নয়, কারণ তুমি যদি রিয়েজেন্ট চেঞ্জ করো তার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিফারেন্ট রেশিওজে তারা ফর্ম হবে। তাই এখানে দেখো আমরা যেটা বলেছি সিনথেসিস প্রোডাকশন মেকানিজমস প্রডিউসেস ডিফারেন্ট হাইড্রোজেন বাই কার্বন মনোক্সাইড রেশিওস, কারণ হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড রেশিওটা ডিফারেন্ট হবে। কার ওপর ডিপেন্ড করছে? তুমি কোন সোর্সটা অথবা কোন ফিড স্টকটা ইউজ করছো। সেখানে তুমি কোল ইউজ করছো না তোমার ন্যাচারাল গ্যাস ইউজ করছো, না তুমি বায়োমাস ইউজ করছো। সেখানে দেখো একটা জিনিস লেখা আছে এখানে, যে কোল যদি আমরা ইউজ করি তাহলে অ্যাকচুয়ালি অলমোস্ট আমরা 1:1 রেশিও পাই, কিন্তু ন্যাচারাল গ্যাস যদি আমরা ইউজ করি সেখানে কিন্তু অ্যাকচুয়ালি 3:1 রেশিও পাই। তাই অ্যাকচুয়ালি আমার যে এই রেশিওটা আছে এটাকে আমরা বাড়াতে চাই, কারণ আমার হাইড্রোজেনটা এখানে প্রয়োজন আছে অ্যাজ পার দ্য ক্যাটালিটিক সাইকেল। যদি আমরা হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি 1:1 আসে তাহলে অ্যাজ পার ক্যাটালিটিক সাইকেল সেটা ভালো নয়, সেটা আমি দেখাবো কেন অ্যাকচুয়ালি আমাদের হাইড্রোজেনটা বেশি পরিমাণে দরকার। অথবা বলতে পারো যে আমাদের অ্যাকচুয়ালি বেস্ট হচ্ছে 2:1 যদি আসে, তাহলে 2:1 হলে কি আমাদের ইলটা অ্যাকচুয়ালি নিয়ারলি 100%, এটাকে আমরা বলতে পারবো। 3:1ও কিন্তু খুব ভালো নয়, 1:1ও কিন্তু খুব ভালো নয়। তাহলে এই যে 2:1 অথবা 3:1 এটাকে তাহলে আমরা মেনটেন করছি কিভাবে? এটাকে মেনটেন করা হচ্ছে, দেখো the ratio is controlled by an exothermic water gas shift reaction
that is carbon monoxide is being reacted with water to be converted into carbon dioxide and hydrogen. তাহলে এখানে দেখো হাইড্রোজেন তৈরি হচ্ছে, তাহলে এখানে যদি হাইড্রোজেন তৈরি হয় তাহলে হাইড্রোজেন বাই কার্বন মনোক্সাইডের যে রেশিওটা এটাকে আমরা ইনক্রিজ করাচ্ছি থ্রু ডিফারেন্ট হেটেরোজিনিয়াস অ্যান্ড হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। জেনারেলি যেই ওয়াটার গ্যাস শিফট রিয়াকশনটা অ্যাকচুয়ালি কমার্শিয়ালি যেটা করা হতো সেটা হচ্ছে একটা আয়রন ক্যাটালিস্ট, আর আয়রন ক্যাটালিস্ট হচ্ছে Fe3O4 এক্ষেত্রে। তাহলে আলটিমেটলি দেখো কি হচ্ছে, আমরা প্রথম স্টেপ হচ্ছে সিনথেটিক গ্যাস অথবা সিনথেসিস গ্যাস প্রিপারেশন। সেই সিনথেসিস গ্যাস প্রিপারেশনটা কোথা থেকে হচ্ছে, তিনটে মেইন ফিডস্টক, কোল, ন্যাচারাল গ্যাস অর বায়োমাস। সেখানে আমরা কি বলছি, কোল, ন্যাচারাল গ্যাস আর বায়োমাস এই তিনটে ফিডস্টকের উপর ডিপেন্ড করে আলটিমেটলি প্রোডাক্টটা চেঞ্জ হবে না, কিন্তু প্রোডাক্টের রেশিও চেঞ্জ হবে। কারণ আমার হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড রেশিওর ওপর অ্যাকচুয়ালি ক্যাটালিটিক সাইকেলটা ডিপেন্ড করছে। এই যে রেশিওটা এটা হচ্ছে 2:1 বেস্ট, 3:1ও ভালো নয় বা 1:1ও ভালো নয়, 2:1 হচ্ছে রিয়াকশনের জন্য বেস্ট। কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখো ন্যাচারাল ন্যাচারাল যে সোর্সগুলো আছে সেখানে অ্যাকচুয়ালি চারকোলটা অথবা কোলটাকে আমরা বেশি পরিমাণে ইউজ করি। কিন্তু কোলের ক্ষেত্রে প্রবলেমটা কি, কোলের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে 1:1 প্রোডাক্ট ফর্ম করছে। কিন্তু আমাদের তাহলে কি হবে, একটু তুলনামূলক পড়বে হাইড্রোজেনের পরিমাণটাকে বাড়াতে হবে। হাইড্রোজেনের পরিমাণটাকে বাড়ানোর জন্য আমরা কি করছি, দেখো এখানে একটা এক্সোথার্মিক ওয়াটার গ্যাস শিফট রিয়াকশন করছি, যেটা হচ্ছে কার্বন মনোক্সাইড H2 এর সাথে রিয়াকশন করিয়ে CO2 প্লাস H2 তৈরি করছে। তাহলে সেখানে কি হচ্ছে, কিছুটা পরিমাণ কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন কমে গিয়ে হাইড্রোজেন তৈরি হচ্ছে। তাহলে এখানে হাইড্রোজেন বাই কার্বন মনোক্সাইডের রেশিও বাড়ছে, যেটা কিনা 2:1 এর কাছাকাছি যেতে থাকে সাহায্য করছে। এক্ষেত্রে অ্যাকচুয়ালি আয়রন আমার ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। আয়রন কিন্তু অ্যাকচুয়ালি তাহলে এই ক্ষেত্রে যে Fe3O4 ইউজ করছি এটা কিন্তু আমরা একবারও বলছি না যে ক্যাটালিস্ট ফর দিস ফিশার ট্রপস প্রসেস, এটা হচ্ছে ওয়াটার গ্যাস শিফট রিয়াকশনের ক্যাটালিস্ট Fe3O4টা। এই অবধি ক্লিয়ার হয়েছে তোমাদের সবার? স্যার ওই রেশিওটাকে আমরা কেন বাড়ানোর চেষ্টা করছি? এই রেশিওটা বাড়ানোর প্রয়োজন হচ্ছে অ্যাজ পার দ্য ক্যাটালিটিক সাইকেল। কারণ আমাদের ক্যাটালিটিক সাইকেলে যখন আমরা অ্যাকচুয়ালি ফিশার ট্রপস প্রসেসে দেখবো যে একটা কার্বন মনোক্সাইডের এগেনস্টে অ্যাকচুয়ালি দুটো করে হাইড্রোজেন লাগছে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, এবার মনে করো একটা কার্বন মনোক্সাইডের এগেনস্টে যদি দুটো করে হাইড্রোজেন লাগে, তাহলে নিঃসন্দেহে আমার যে সিন গ্যাসটা তৈরি হবে, মানে সিনথেসিস গ্যাস অথবা সিন গ্যাস, সেটা তো হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইডের মিক্সচার। এই যে সিন গ্যাসের যে প্রিপারেশনটা, এটা কিন্তু একবার বলছি না যে সিন গ্যাস মানেই 2:1। সিন গ্যাস মানে জাস্ট মিক্সচার অফ হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড। তাহলে এখানে সেটা 3:1 হতে পারে, 1:1 হতে পারে, 1:1 হতে পারে, 4:1 হতে পারে, বিভিন্ন হতে পারে। এটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি তুমি কি ধরনের সোর্স ইউজ করছো। দেখো অ্যাকচুয়ালি মেন সোর্সটা কি, মেন সোর্সটা হচ্ছে এখানে চারকোল বলতে পারো অথবা কোল বলতে পারো, কারণ ন্যাচারাল গ্যাসটাও এখানে আমরা ইউজ করছি, কিন্তু মেন সোর্সটা ওটা, আমরা মেনলি ওটাকে ইউজ করি। তাহলে ওটা যদি ইউজ করি তাহলে অ্যাকচুয়ালি আমরা 1:1 পাই। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে মেকানিজমটা সেখানে অ্যাকচুয়ালি আমরা দেখবো একটা কার্বন মনোক্সাইডের এগেনস্টে দুটো করে হাইড্রোজেন দরকার হচ্ছে। তাহলে আমরা সিনথেসিস গ্যাসটা যদি এরকম ভাবে অলরেডি পাই যে H2/CO রেশিওটাই হচ্ছে 2:1, তাহলে নিঃসন্দেহে আমার ইল্ডের পার্সেন্টেজ বেশি হবে। ভালো করে একটা জিনিস ভাবো, যে যদি মনে করো 1:1 আমার সিনথেসিস গ্যাসটাই হয়, মনে করো আমার সিনথেসিস গ্যাসটা এটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 1:1, মানে হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইডের রেশিওটা হচ্ছে 1:1, তাহলে আলটিমেটলি 1 মোল অফ এই যে কার্বন মনোক্সাইড, এখান থেকে কি আমি 1 মোল অফ গ্যাসোলিন পাবো? সেটা ভালো করে ভাবো, পাবো কি? মনে তো হচ্ছে স্যার। না, পাবো না, এটাই বললাম। এই যে ফিশার ট্রপস প্রসেস, এখানে আমরা এটাই বললাম যে 1 মোল কার্বন মনোক্সাইডের জন্য অ্যাকচুয়ালি 2 মোল হাইড্রোজেন দরকার হচ্ছে অ্যাজ পার দ্যাট মেকানিজম। তাহলে আমার যদি 1:1 মিক্সচারটা থাকে, তাহলে ওই একটা কার্বন মনোক্সাইড থেকে কিন্তু আমি হাফ মোল অ্যাকচুয়ালি হাইড্রোকার্বন পাবো, আমি কিন্তু 1 মোল পাবো না। তাহলে পার্সেন্টেজ অফ ইল্ডটা কি হলো, 50% হয়ে গেল। কিন্তু এই 1 মোল কার্বন মনোক্সাইডকে যদি 1 মোল আমার হাইড্রোকার্বনে পরিণত করতে হতো, তাহলে আমার 2 মোল হাইড্রোজেনের প্রয়োজন হতো। তাহলে আমি যদি সিন গ্যাসের যে মিক্সচারটা সেটা অলরেডি 2:1 থাকে, তাহলে আমার মানে সুবিধাটা কি, তাহলে আমার কিন্তু কোনো লেফট ওভার থাকছে না। কারণ কার্বন মনোক্সাইড তো সেই 2 মোলই হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে আলটিমেটলি তোমার হাইড্রোকার্বনটা দিয়ে দেবে। তাহলে আমার নিয়ারলি 100% ইল্ড পাচ্ছি। 3:1 এর প্রবলেম কি, 3:1 এর প্রবলেমটাও দেখো একটা আছে, কার্বন মনোক্সাইড 2 মোল হাইড্রোজেনের সাথে রিয়াকশন করলো, 1 মোল হাইড্রোজেন পড়ে রইলো। দেখো এবার বুঝতে পারছো আমার কথাগুলো? হ্যাঁ স্যার।
সবার ক্লিয়ার হয়েছে তো জিনিসটা? হ্যাঁ স্যার। এই জন্য অ্যাকচুয়ালি আমরা কনসেন্ট্রেশনটা বাড়াতে চেষ্টা করছি। 2:1 হলে খুব ভালো, 3:1 হলেও ভালো, 4:1 হলেও ভালো, অসুবিধা নেই। কিন্তু 1:1 বা তার থেকে 1:1 বা 2:1 এর থেকে কমটা কখনো ভালো নয়, কারণ কম হলে খুব কম পরিমাণে ইল্ড চলে আসবে। এই জন্য অ্যাকচুয়ালি আমরা ওই ওয়াটার গ্যাস শিফট রিয়াকশনটা করাচ্ছি, যাতে হাইড্রোজেন বাই কার্বন মনোক্সাইডের রেশিওটা আমার বাড়ে। সেটা 3:1 হোক না, অসুবিধা নেই তাতে। কারণ হাইড্রোজেন যদি এক্সট্রা আমার পড়ে থাকে, এমন কিছু ইল্ডের প্রবলেম নেই, কারণ হাইড্রোজেনের মলিকুলার ওয়েট খুব কম। তাহলে এবার দেখো আমরা ধীরে ধীরে প্রিপারেশন অফ গ্যাসোলিন মানে কিভাবে হচ্ছে সেটা পড়বো। তাহলে প্রথম কি হলো, প্রথমটা হচ্ছে প্রিপারেশন। আচ্ছা, এবারে এই জায়গাটা একটু বলি, তুমি কোশ্চেন করলে বলে ভুলে গেলাম। দেখো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে অ্যাকচুয়ালি এতটা সিগনিফিকেন্ট কেন আমরা এই সিনথেসিস গ্যাস যে করছি না, এতটা সিগনিফিকেন্ট কেন, তারও একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। আচ্ছা, আমরা যখন যত সম্ভব ওয়াকার প্রসেসেই তোমাদের বলেছিলাম যে অ্যাকচুয়ালি সেই জিনিস, যে ওয়াকার প্রসেসটার মাধ্যমে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি, সেই প্রোডাক্টটা কিন্তু অলরেডি তার আগেও তৈরি হয়েছে। কোথা থেকে তৈরি হয়েছিল? অ্যাসিটিলিন থেকে। এটা বলেছিলাম তো আমি তোমাদের, হ্যাঁ স্যার। বলিনি তোমাদের? হ্যাঁ স্যার বলেছিলেন। বলেছিলাম তো যে অ্যাসিটিলিন থেকে অ্যাকচুয়ালি এটা তৈরি হচ্ছিল। আর অ্যাসিটিলিন কোথা থেকে তৈরি হচ্ছিল? অ্যাসিটিলিন তৈরি হচ্ছিল ক্যালসিয়াম কার্বাইড থেকে, যেটা কিনা অনেক এক্সপেন্সিভ ছিল। তাই অ্যাকচুয়ালি পরবর্তীকালে কি হয়েছিল, পরবর্তীকালে একটা ইনোভেটিভ আইডিয়া বের করা হয়েছিল, যে এটাকে যদি সাবস্টিটিউট করা যায় ইথিলিনের মাধ্যমে। তাই ওয়াকার প্রসেসটা কিন্তু আমরা দেখবে অ্যালকিন দিয়ে করা। তাই এটাকে পরবর্তীকালে ইথিলিন দিয়ে সাবস্টিটিউট করা হয়েছিল অ্যাসিটিলিনটাকে। কারণ কি, ইথিলিন কম্পারেটিভলি চিপার, তাই না? যখন অ্যাকচুয়ালি ইথিলিন অ্যাকচুয়ালি অ্যাসিডিনকে অলরেডি সাবস্টিটিউট করছিল, সেটা একটা আলাদা এরা চলে এলো। কারণ কি, এটা হিউজ ডেভেলপমেন্ট। অ্যাসিডিলিন থেকে আমরা অন্যান্য প্রোডাক্ট তৈরি করতাম, এইসব গ্যাসোলিন ফ্যাসোলিন সব অ্যাসিডিলিন থেকেও তখন তৈরি করা যেত। কিন্তু হিউজ খরচা তো, কারণ ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যাসিডিলিন তৈরি করা হতো। আলটিমেটলি যখন অ্যাসিডিনকে আমরা ইথিলিন দিয়ে সাবস্টিটিউট করলাম, একটা মানে আলাদা এরা এলো, আলাদা যুগ এলো। কেন কি, কারণ খরচা টরচা অনেক কমে গেল, এবং সেটা পুরোপুরি সাবস্টিটিউটেড প্রোডাক্ট, মানে তখন ইথিলিন থেকে সবকিছু তৈরি করা যাচ্ছে, সেটা অনেক চিপ, মানে অ্যাসিলিন থেকে অনেক চিপ। কিন্তু তারপরেও ধীরে ধীরে আরো ইনোভেটিভ আইডিয়া তৈরি করা শুরু হয়েছে, যে ইথিলিনকেও তো সাবস্টিটিউট করা যায়। ইথিলিনকে যদি আমরা এমন কিছু দিয়ে সাবস্টিটিউট করি, যেটা একটা ন্যাচারাল সোর্স হতে পারে, যেটা আরো চিপ হতে পারে, তাহলে সেটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ এরা চলে আসবে, একটা ডিফারেন্ট কাইন্ড অফ ইনোভেশন চলে আসবে। তখন অ্যাকচুয়ালি এই জিনিসটা ভাবা হয়েছিল, যে এই ন্যাচারাল সোর্স, এই কোল অথবা বায়োমাসের কথা। অ্যাকচুয়ালি সেখান থেকেই অ্যাকচুয়ালি এই উদ্ভব সিনথেসিস গ্যাসের। কারণ প্রথম অ্যাকচুয়ালি একটা যুগ ছিল যেখানে অ্যাসিটিলিন দিয়েই সব তৈরি করা হতো। তারপরে একটা যুগ এলো, অ্যাসিটিলিনকে সাবস্টিটিউট করে অ্যাকচুয়ালি আমার ইথিলিন এলো। সেই ইথিলিনকে সাবস্টিটিউট করে অ্যাকচুয়ালি ন্যাচারাল সোর্স এলো। তখন অ্যাকচুয়ালি ন্যাচারাল সোর্স থেকে যখন এই গ্যাসোলিন ট্যাসোলিন সব তৈরি করা শুরু হলো, তখন একটা হিউজ এরা, অথবা বলতে পারো একটা হিউজ ইনোভেশন। কারণ আলটিমেটলি পুরো জিনিসের, যে জিনিসটা হয়তো 10 টাকায় তৈরি হচ্ছে, সেই জিনিসটা তখন দেখা গেছে হয়তো 50 পয়সায় তৈরি হতে শুরু হয়েছে। তাই সেই যুগটা আলাদা ছিল, এবং এই জন্যই এর সিগনিফিকেন্স তখন হিউজ ছিল। কারণ আলটিমেটলি একটা কস্টলি ম্যাটেরিয়ালকে তুমি চিপেস্ট ম্যাটেরিয়াল দিয়ে সাবস্টিটিউট করে দিয়েছো। যেখানে অ্যাসিডিলিন ছিল হাইলি কস্টলি, মানে অ্যাসিডিলিনটা তৈরি হতো যেহেতু ক্যালসিয়াম কার্বাইড থেকে, সেটাকে সাবস্টিটিউট করেছিল তুলনামূলকভাবে একটা চিপ ম্যাটেরিয়াল ইথিলিন দিয়ে। ইথিলিনকে তুমি ফার্দার সাবস্টিটিউট করে দিলে একদম নর্মাল রিসোর্স দিয়ে, অথবা কার্বন রিসোর্স দিয়ে। তাই এটা, কারণ কার্বন তখনকার দিনে কার্বন সোর্সটা কি, হিউজ। কার্বনের রিসোর্স, ন্যাচারাল রিসোর্সটা হিউজ। তাই সেখান থেকে তুমি যখন তাকে সাবস্টিটিউট করলে, সেটা একটা হিউজ ইনোভেশন ছিল। তাই এটার সিগনিফিকেন্সটাও অনেক বেশি। আচ্ছা, এবার দেখো আমরা সিনথেসিস গ্যাস থেকে গ্যাসোলিনটা পড়বো। তাহলে সিনথেসিস গ্যাস যেটা তৈরি হলো, সেটাকে আমরা মেটাল ক্যাটালিস্টের মাধ্যমে পলিমারাইজেশন করছি আমরা হাইড্রোকার্বন চেনে। আলটিমেটলি যে রিয়াকশনটা দেখো, এইখানে যে রিয়াকশনটা আমরা দেখিয়েছি, সেটা হচ্ছে n নাম্বার অফ কার্বন মনোক্সাইড মলিকিউল প্লাস 2n প্লাস 1 নাম্বার অফ হাইড্রোজেন ইজ বিং কনভার্টেড টু দিস হাইড্রোকার্বনস। তাহলে এখানে দেখো, ভালো করে দেখো জিনিসটা, আলটিমেটলি CO আর H2 যে রেশিওটা, সেটা কি অ্যাকচুয়ালি প্রায় 2:1 নয়? ভালো করে দেখো, এখানে 2:1ই তো। H2/CO রেশিওটা প্রায় 2:1 তো। হ্যাঁ স্যার, এইবার ওয়ান বুঝতে বেশি পার, আছে। হ্যাঁ 1 তো বেশি আছে, কিন্তু 2n, এই এনটা কত, এই এনটা তো হিউজ। এই এনটা, এটা তো অ্যাকচুয়ালি হিউজ।
এই জন্য আমরা অ্যাকচুয়ালি কি বলছি, এটা প্রায় 2:1। আমি তাই একবারও তো বলিনি যে আমরা 2:1 রাখবো, আমি তো বলছি ওই জন্য সেটাকে তুমি চাইলে 3:1-ও করতে পারো। কিন্তু 2:1 নিচে বা 1:1 করলে অ্যাকচুয়ালি ইল্ডের পার্সেন্টেজটা অনেক কমে যাবে। এবার বুঝতে পেরেছো কেন অ্যাকচুয়ালি আমরা ওয়াটার গ্যাস শিফট রিয়াকশনটা করাচ্ছি? কারণ ওয়াটার গ্যাস শিফট রিয়াকশনটা যদি না করাই, তাহলে হাইড্রোজেন বাই কার্বন মনোক্সাইডের রেশিওটা অ্যাকচুয়ালি নিয়ারলি 2:1 আসবে না, সেটা কম থাকছে। অথবা 2:1 বেশিও তুমি করতে পারো, অসুবিধা নেই, 3:1 কাছাকাছিও যেতে পারো। কিন্তু 2:1 কম যদি আমরা করে দিই, অনেক কম, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি পার্সেন্টেজ অফ ইল্ড সেটা কমবে। বুঝতে পেরেছো? সেই জন্য ওয়াটার গ্যাস শিফট রিয়াকশন এর সিগনিফিকেন্স কিন্তু অনেক বেশি। আচ্ছা, এরপর দেখো আমরা বলছি যে এই অ্যালকোহলস অ্যান্ড অ্যালকিনস এটাও কিন্তু এখানে তৈরি হয়। এটাও যেখানে তৈরি হয় না তা আমরা একবারও বলবো না, কিন্তু আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে ন্যাচারাল নর্মাল হাইড্রোকার্বন অথবা স্যার নর্মাল গ্যাস। কথা কাটা কাটা আসছে স্যার। ক্লিয়ার হয়েছে এবারে? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? কাটা কাটা আসছে স্যার সবাই। হ্যাঁ এবার ঠিক আছে। এই মাঝে মধ্যে একটু নেটের প্রবলেম হয়, বলে দেবে যখন প্রবলেম হবে, বলবে, অবশ্যই বলবে। আচ্ছা, এখানে আমরা দেখো কি বলছি যে আমরা যেটা দেখিয়েছি এটা হচ্ছে একদম নর্মাল হাইড্রোকার্বন দেখিয়েছি। দেখো CnH2n+2 একদম নর্মাল অ্যালকেনস, মিক্সচার অফ অ্যালকেনস, যেখানে হচ্ছে এটা ভ্যারি করছে কি n=4-12, সেটাকেই আমরা বলবো গ্যাসোলিন। তার মানে কি শুধুমাত্র এখানে এই ধরনের ন্যাচারাল হাইড্রোকার্বন শুধু তৈরি হচ্ছে আর অন্য কোনো প্রোডাক্ট তৈরি হয় না, তা নয়। এখানে অ্যালকোহলস, অ্যালকিনস এগুলোও তৈরি হয়, কিন্তু এগুলোকে আমরা এখন এখানে দেখাচ্ছি না, কারণ ওভারঅল আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গ্যাসোলিনটাকে নিয়ে আমরা কাজ করছি। তাই সেখানে অ্যাকচুয়ালি অ্যালকিন, অ্যালকোহল এগুলোও তৈরি হবে, কিন্তু আমরা আমাদের যে মেন এমটা, সেই মেন এমটা হচ্ছে আমরা কি নর্মাল যে অ্যালকেন কনভারসেশন, মানে অ্যালকেনে যে কনভারসেশনটা হচ্ছে আমরা সেটাকে নিয়ে অ্যাকচুয়ালি দেখছি, অ্যালকোহল বা অ্যালকিন নিয়ে আমরা দেখছি না। তাহলে এটাও কিন্তু এক ধরনের একটা সারফেস ক্যাটালিস্ট, মানে এখানে যে ক্যাটালিস্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে আয়রন হতে পারে, সেটা কোবাল্ট অন অ্যালুমিনিয়াম হতে পারে, সেটা অ্যাকচুয়ালি ইরিডিয়ামও হতে পারে। এটা ডিফারেন্ট টাইপস অফ অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট আছে, হ্যাঁ। কিন্তু তোমার ফিশার ট্রপস প্রসেস যে ক্যাটালিস্টটা ছিল সেটা কিন্তু অবশ্যই মেটালিক আয়রন। যদি আমার তোমাকে জিজ্ঞাসা করে যে ফিশার ট্রপস প্রসেসের ক্যাটালিস্ট কি, তাহলে কিন্তু নিঃসন্দেহে সেটা আয়রন। এবার যদি বলা হয় যে অন্যান্য কোনো ক্যাটালিস্টও কি এখানে ইউজ করা যেতে পারে, নিঃসন্দেহে ইউজ করা যেতে পারে। সেখানে আয়রন ছাড়াও কোবাল্ট অন অ্যালুমিনিয়াম ইউজ করা যেতে পারে, সেখানে ইরিডিয়ামও ইউজ করা যেতে পারে, সেখানে নিকেলও ইউজ করা যেতে পারে। কিন্তু নিকেলের ইউজটা অতটা বেশি পরিমাণে ভালো নয়, কারণ নিকেল যদি আমরা ইউজ করি তাহলে দেখো আমি এখানে লিখেছি যে আলটিমেটলি এটা বেশি পরিমাণে মিথেন ফর্ম করায়। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যেটা দরকার সেটা মিথেন তো দরকার নেই, আমার দরকার সিনথেটিক গ্যাসোলিন, যেখানে কার্বন অ্যাটমসটা ভ্যারি করছে 4-12 অব্দি। তাহলে আমার যদি মিথেনের ফরমেশনটা বেশি পরিমাণে হয়ে যায়, আলটিমেটলি আমার ইল্ড পার্সেন্টেজ অনেক কমে যাবে, তাহলে আমার মিথেন সেখানে প্রয়োজন নয়। তাই নিকেল এখানে খুব একটা ভালো ক্যাটালিস্ট নয়। যেটা ভালো ক্যাটালিস্ট আমরা ওই জন্য বললাম যে ফিশার ট্রপস প্রসেসের মেন ক্যাটালিস্ট আয়রন, তাছাড়া কোবাল্ট, ইরিডিয়াম এগুলোও আমরা ইউজ করতে পারি, যেটা পরবর্তীকালে ডেভেলপ করা হয়েছে। বাট মেন ক্যাটালিস্ট অ্যাজ পার দ্য ফিশার ট্রপস ইট ইজ অনলি আয়রন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছেটা কি? এখানে হচ্ছে দেখো আলটিমেটলি রিডাকটিভ পলিমারাইজেশন অফ কার্বন মনোক্সাইড উইথ মলিকিউলার হাইড্রোজেন অ্যাজ রিডিউসিং এজেন্ট। মানে কি? মানে হচ্ছে সিও গুলো ধীরে 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 একের পর এক জুড়তে শুরু করছে, আর সেখানে কি হচ্ছে হাইড্রোজেন এসে অ্যাকচুয়ালি তাদেরকে রিডিউস করছে। কারণ কার্বন মনোক্সাইডের সাথে যখন হাইড্রোজেন যোগ হচ্ছে, নিঃসন্দেহে সেটাকে আমরা রিডাকশনই বলবো। কারণ অক্সিডেশন আমরা কখনো বলি যেখানে অক্সিজেন যোগ হয়, রিডাকশন আমরা তখনই তাকে বলি যার সাথে আমার হাইড্রোজেন যোগ হয়। তাহলে পলিমারাইজেশন আমি কেন বলছি? কারণ সিও ইউনিটগুলো একের পর এক যদি না জোড়ে তাহলে আমার লং চেন একটা হাইড্রোকার্বন তৈরি হচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে? এখানে রিডাকটিভ পলিমারাইজেশন অফ সিও হচ্ছে। আমরা কিন্তু একবারও বলছি না যে নর্মাল পলিমারাইজেশন। কেন রিডাকটিভ পলিমারাইজেশন? কারণ আলটিমেটলি আমার মলিকুলার হাইড্রোজেন এসে ওখানে যোগ হচ্ছে, আর মলিকুলার হাইড্রোজেন যদি ওখানে যোগ হয় তাহলে সেখানে আমার রিডাকশন হবে। তাই আলটিমেটলি যে ওয়ার্ডটা দেখো আমরা ইউজ করছি সেটা হচ্ছে দ্য রিয়াকশন মে বি ভিউড অ্যাজ রিডাকটিভ পলিমারাইজেশন অফ কার্বন মনোক্সাইড উইথ মলিকুলার হাইড্রোজেন অ্যাজ দ্য রিডিউসিং এজেন্ট। আর এখানে ডিফারেন্ট ক্যাটালিস্ট যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে মেনলি আমার আয়রন, এছাড়া আমার কোবাল্ট, ইরিডিয়াম, নিকেল ইউজ করা যেতে পারে। বাট সাধারণত আমরা নিকেল ইউজ করছি না, কারণ এটা মেজর পোর্শন আমরা মিথেনে কনভার্ট করে দিচ্ছি, আর মিথেন আমাদের প্রয়োজন নেই কারণ এটা গ্যাসোলিন নয়। তাছাড়া আমাদের কোবাল্ট, ইরিডিয়াম এগুলো হচ্ছে ডেভেলপড ক্যাটালিস্ট, পরবর্তীকালে এসছে, কিন্তু অ্যাজ পার ফিশার্স অ্যান্ড ট্রপ দে হ্যাভ ইউজড অনলি আয়রন ক্যাটালিস্ট, অর আয়রন ওয়াজ দ্য মেন ক্যাটালিস্ট অ্যাজ পার দেয়ার রিসার্চ।
এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো ক্যাটালিটিক সাইকেলটা। কিন্তু এই ক্যাটালিটিক সাইকেলটা শুরু করার আগে আমরা বলি যে এই ক্যাটালিটিক সাইকেলটা অ্যাকচুয়ালি কোনো রকম ভাবে সেরকম ভাবে যে অ্যাপ্রুভ তা নয়, স্টিল এটার মধ্যে প্রচুর পরিমাণে ডাউট আছে। কিন্তু এই ক্যাটালিটিক সাইকেলটা ধরে নেওয়া হয়েছে এখনো পর্যন্ত যে এরকম ভাবে হয়। কারণ আমি তখনও বলেছিলাম যে সারফেস ক্যাটালিস্ট যখন আছে, সারফেস ক্যাটালিস্টের সাহায্যে যে মেকানিজমগুলো আসে সেগুলো ডিফাইন করা তুলনামূলকভাবে খুব মুশকিল। কারণ সারফেসে কিরকম ভাবে অ্যাকচুয়ালি রিয়াকশন হচ্ছে সেটা আমরা অ্যাকচুয়ালি ঠিক রকম ভাবে ওটাকে বলতে পারি না। কারণ এটা এরকম নয় যে আমরা কোনো ট্রানজিশন স্টেট অথবা কোনো অ্যাক্টিভেটেড স্ট্রাকচার সেখান থেকে আমরা আইসোলেট করে আইডেন্টিফাই করব, এটা সেরকম নয়। তাই সারফেস ক্যাটালিস্ট থেকে মেকানিজম তৈরি করাটা তুলনামূলকভাবে ডিফিকাল্ট। স্টিল এটাকে অনেক তো রিসার্চ হয়েছে, অনেক রিসার্চের মাধ্যমে আলটিমেটলি এই পাথওয়েটাকে মোটামুটি ধরে নেওয়া হয়েছে যে এরকম ভাবে হয়। বাট স্টিল কিন্তু এখানে ডাউট আছে, এখনো পর্যন্ত সেটা ক্লিয়ার নয় পুরোপুরি। তাহলে প্রথম স্টেপ দেখো, প্রথম স্টেপ আমরা এখানে যেটা বলছি যে প্রথম স্টেপ এখানে সিও ডিসোসিয়েট করছে। আচ্ছা, সিও ডিসোসিয়েট করছে মানে কি, দেখো আমরা পুরো যদি চেনটাকে ধরি, এই চেনটাকে প্রথম আমরা ডান দিকের পার্টটা আগে হট করে তুমি বাঁ দিকের ওই মেকানিজমটা দেখো না, ডান দিকের লেখাটা একবার দেখো। যে আলটিমেটলি আমরা যদি পুরো প্রসেসটাকে ধরি তাহলে দেখো প্রথম আমার দেখলে মনে হবে সিও প্লাস 2H2 অ্যাকচুয়ালি কনভার্ট হচ্ছে এক একটা মিথিলিন ইউনিটে। মানে প্রত্যেকটা কার্বন মনোক্সাইড দেখো দুটো করে হাইড্রোজেনের সাথে লাগছে, এই জন্য আমরা 2:1 রেশিও ধরছি, এবং তারা কনভার্ট হচ্ছে একটা করে মিথিলিন ইউনিটে। তাহলে কি হচ্ছে সেখানে, সেখানে কার্বন অক্সিজেন বন্ডটা ব্রেক হচ্ছে এবং অ্যাকচুয়ালি হাইড্রোজেন অথবা কার্বন হাইড্রোজেন বন্ডটা তৈরি হচ্ছে, অথবা কার্বন কার্বন বন্ডও সেখানে তৈরি হচ্ছে। তাহলে সেখানে কার্বন অক্সিজেন এই যে বন্ডটা ভাঙছে, এই বন্ডটা ভাঙার আগের যে স্টেপ সেটাকে দেখো আমরা বলছি সিও অ্যাডজর্পশন হচ্ছে ক্যাটালিস্ট সারফেসে। তা আলটিমেটলি দেখো প্রথম জিনিস হচ্ছে কার্বন মনোক্সাইড হাইড্রোজেনের সাথে লেগে একটা করে মিথিলিন ইউনিট দিচ্ছে। কারণ মিথিলিন ইউনিট যদি না দেয় তাহলে আলটিমেটলি আমরা লং চেন হাইড্রোকার্বন পাবো না। তাহলে মিথিলিন ইউনিট তৈরি হওয়া মানে কি, মানে কার্বন হাইড্রোজেন বন্ডটা নিঃসন্দেহে ব্রেক হচ্ছে এবং কার্বন হাইড্রোজেন কার্বন কার্বন বন্ড তৈরি হচ্ছে। এবার মেকানিজমের ফার্স্ট স্টেপ আমরা দেখছি সিও অ্যাডজর্পশন। এই সিও যে অ্যাডজর্পশনটা হচ্ছে এটা দুরকম ভাবে হতে পারে। একটা কি, একটা হচ্ছে ডিসোসিয়েটিভ মেকানিজম। মানে কি, কার্বন আর অক্সিজেন প্রথমেই ভেঙে গেল, প্রথমে ভেঙে গিয়ে মেটালের ওপর যোগ হলো, যেটা কিনা দেখো আমাদের এই মেকানিজম, যেটা আমরা এই মেকানিজম এখানে দেখিয়েছি সেখানে দেখো ফার্স্ট স্টেপ দেখানো হয়েছে যে সিও অ্যাডজর্পশন যেখানে হচ্ছে, সিও দেখো এখানে যখন অ্যাডজর্ব হচ্ছে, আমি কি বলছি দেখো এটা হচ্ছে মেটাল সারফেস, এখানে যে চারটে মেটাল আছে তা নয়, এরপরে আরো মেটাল আছে লম্বা চেন। এই মেটাল সারফেসে দেখো সিওটা অ্যাডজর্ব হয়েছে, কিন্তু এই যে অ্যাডজর্পশন প্রসিডিওরটা এটাকে আমরা কি বলছি, ডিসোসিয়েটিভ মানে কি, ডিসোসিয়েটিভ মানে হচ্ছে এই যে সিআরও যেখানে সিও ছিল কার্বন মনোক্সাইড সেখানে কিন্তু স্প্লিট হয়েছে, মানে এটা সেপারেট হয়ে গেছে, তাই সেটাকে বলছি ডিসোসিয়েটিভ। মানে কার্বন মনোক্সাইডের ফার্স্ট জিনিস হচ্ছে ডিসোসিয়েশন হচ্ছে, মানে কার্বন আর অক্সিজেনে ভেঙে যাচ্ছে, তারপরে সে কি হচ্ছে মেটালের ওপর অ্যাডজর্ব করছে এরকম ভাবে, মেটাল অক্সিজেন বন্ড আর মেটাল কার্বন বন্ড। আর একটা প্রসেস হতে পারে সেটা হচ্ছে নন ডিসোসিয়েটিভ, কিন্তু নন ডিসোসিয়েটিভ যে মেকানিজমটা সেটা অতটা বেশি পরিমাণে পপুলার নয়, কিন্তু স্টিল বললাম এটা এখনো পর্যন্ত ডাউটফুল অথবা ক্লিয়ার নয়। এই মেকানিজমটা অথবা ডিসোসিয়েটিভ মেকানিজমটা অনেক বেশি পরিমাণে অ্যাকসেপ্ট করা হয়েছে এখনো পর্যন্ত। তাহলে আমরা যেটা পড়বো সেটা শুধু পরিমাণে ডিসোসিয়েটিভ মেকানিজম পড়বো। তাহলে দেখো আফটার ডিসোসিয়েশন মানে কি, কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ডটা ভাঙলো এবং মেটালের সাথে কার্বন যোগ হচ্ছে, মেটালের সাথে অক্সিজেন যোগ হচ্ছে, মেটালের সাথে কার্বন, মেটালের সাথে অক্সিজেন, এরকম ভাবে আমার তৈরি হতে থাকবে। দেখো এই অবধি আপাতত আমার মনে হয় ক্লিয়ার হলো। তাহলে এরপর যেটা হচ্ছে, এরপর দেখো আমরা বলছি যে Fisher originally proposed a carbide mechanism where these carbon monoxide and hydrogen are dissociatively adsorbed onto the catalyst surface. The carbon and oxygen are hydrogenated, the H2O dissolves and adsorbed CH2 continues the polymerization process. এই যে পলিমারাইজেশনটা এটা কি বলছি আমরা, প্রোপাগেশন হচ্ছে এবারে। আচ্ছা, এবার এটাকে আমরা ক্যাটালিটিক সাইকেল দেখলে বুঝতে পারবো যে কেন এরকম ভাবে বলছে CO and hydrogen are dissociatively adsorbed onto the catalyst। দেখো কার্বন মনোক্সাইড যে ডিসোসিয়েটিভলি অ্যাডসর্ব হয়েছে সেটা আমরা বুঝতে পেরে গেছি। এরপর দেখো আমরা বলছি হাইড্রোজেন অ্যাড হচ্ছে, দেখো দুটো হাইড্রোজেন এখানে অ্যাড হয়েছে, দুটো হাইড্রোজেন যদি অ্যাড হয় ফার্স্ট আমার অক্সিজেনের সাথে অ্যাড হয়ে আমার H2O তৈরি হলো। এবার দুটো যখন H2O তৈরি হলো আমরা কি বললাম, এই যে মেটাল H2O, তাহলে এটা থাকছে না কারণ এটা একটা নিউট্রাল হয়ে গেল, তাই আমার মেটাল H2Oটাকে নিয়ে আমার ভাবার কোনো প্রয়োজনই, আমরা এই দুটোকে আউট করে দিলাম। আমার যেটা এই দুটোকে আউট করলাম এবং আমরা কি বলছি, আমরা ফার্দার আরো দুটো হাইড্রোজেন নিলাম,
তাহলে পরের দুটো হাইড্রোজেন কোথায় যোগ হবে? তাহলে পরের দুটো হাইড্রোজেন নিঃসন্দেহে এই দুটো H2 তে যোগ হবে, মানে যে কার্বনটা আমার নর্মাল পড়ে আছে তাহলে সেখানে যোগ হবে। দেখো এই অবধি আশা করি সবার ক্লিয়ার হয়েছে, এই অবধি বুঝতে পেরেছো সবাই, এই স্টেপটা অবধি? এই অবধি সবাই বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলুন স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আমি প্রথম থেকে আরেকবার বলি, ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমার সিও ডিসোসিয়েশন, মানে কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ড ভাঙলো এবং বন্ডটা ভেঙে মেটাল সারফেসের উপর অ্যাডজর্ব হচ্ছে। মেটাল সারফেস মানে এই যে মেটালগুলো আছে এগুলো কি, এটা একটা সারফেস, মেটালের সারফেস, মানে এখানে যে চারটে মেটাল আছে তা নয়, এখানে লাখ মেটাল আছে। তাহলে এর ওপর কি হবে, ধীরে ধীরে অক্সিজেন কার্বন, কার্বন অক্সিজেন, অক্সিজেন কার্বন, কার্বন অক্সিজেন এরকম বন্ড হতে শুরু করলো আফটার ডিসোসিয়েশন। কার্বন মনোক্সাইডের ডিসোসিয়েশন হয়ে মেটাল সারফেসের উপর অ্যাডজর্পশন হলো। এরপর দেখো আমরা কি বলছি, হাইড্রোজেন যদি যোগ হয় সেটা হচ্ছে আমার অক্সিজেনের সাথে যোগ হলো, তাহলে এখানে H2O নিউট্রাল, আমার এটাকে ভেবে আর কোনো কাজ নেই, তাই মেটাল H2O এগুলোকে আমি বাদ দিলাম, মেটাল H2O টাকে বাদ দিলাম। তাহলে আমার পড়ে রইলো কি, মেটাল কার্বন এই মইটিটা। তাই মেটাল কার্বন মইটিটা ফার্দার আমার অ্যাকচুয়ালি এই H2 এর সাথে যোগ হলো। এই H2 এর সাথে যদি যোগ হয় তাহলে আমার কি হবে, এখানে দেখো CH2 তৈরি হবে। এই অবধি ক্লিয়ার হয়েছে আপাতত মনে করি। এরপর দেখো এরপর কি হবে, এরপর অ্যাকচুয়ালি পলিমারাইজেশন হচ্ছে, কারণ এখানে ডবল বন্ডটা ছিল, এই একটা বন্ড খুললো এবং এই কার্বন কার্বনের মধ্যে বন্ড তৈরি হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট পলিমারাইজেশন হলো। এই পলিমারাইজেশন থেকে কিন্তু দেখো এখান থেকে ডিরাইভ করে আমরা অ্যালকিন পেতে পারি অ্যাজ সাইড প্রোডাক্ট। তাই আমরা বলছিলাম যেখানে যেখানে অ্যালকিন অথবা অ্যালকোহল এগুলো আমরা পেতে পারি, কিন্তু আমাদের আলটিমেটলি যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে গ্যাসোলিন ফর্মেশন, তাই আমরা এগুলো দেখাচ্ছি না। যদি এখান থেকে দেখো আমরা যেটা সাইড প্রোডাক্ট দেখাতে পেরেছি যে অ্যালকিন আমরা পেতে পারি, কারণ ফার্দার এখানে কি হবে, মেটালটা নর্মাল সারফেস হিসেবে পড়ে থাকবে এবং এখানে ডবল বন্ড মইটি অ্যালকিন হিসেবে বেরিয়ে গেল। এটা হতে পারে, কিন্তু এটা আমার প্রাইমারি উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা কিন্তু আমার C4C12 আলটিমেটলি নর্মাল অ্যালকেন তৈরি করা বা নর্মাল হাইড্রোকার্বন তৈরি করা। এরপর দেখো এটা যখন অলরেডি তৈরি হয়েছে সেখানে আমরা বলছি দেখো হাফ মোলস অফ হাইড্রোজেন তৈরি, হাফ মোলস অফ হাইড্রোজেন লাগছে। হাফ মোলস অফ হাইড্রোজেন লেগে কি হলো, এখান থেকে বন্ডটা ব্রেক হলো, এখান থেকে বন্ডটা ব্রেক হয়ে দেখো CH2CH3 হলো, কারণ এখানে অ্যাকচুয়ালি CH2CH2 হবার কথা, কিন্তু হাফ মোল হাইড্রোজেন যদি আমি এখানে দিই তাহলে এটা CH3 তে কনভার্ট হলো। তাহলে দেখো একটা চেন তৈরি হওয়া শুরু হলো, কারণ আমার CH2CH3 তৈরি হলো। এরপর দেখো এরপরে এখানে তার পাশে এই যে মেটাল, এর পাশে তো আরো মেটাল আছে, তাহলে এরপর আবার এই যে সিও অ্যাডজর্পশন সেটা হতে পারে। সিও অ্যাডজর্পশন হলে কি হবে, একটা কার্বন এলো একটা অক্সিজেন এলো। এরপর দেখো আমি যদি এখানে H2 দিই তাহলে H2 ওটা ফার্স্ট বলো কোথায় লাগবে, আমি এখানে এখানে অ্যাকচুয়ালি কি এটা ওভারঅল স্টেপ দেওয়া আছে, এখানে H2 দিলাম তাহলে ফার্স্ট কোথায় লাগবে? স্যার আওয়াজ আসছে না ঠিকঠাক। এবার ক্লিয়ার আসছে? এখন স্যার কাটা কাটা স্যার। একটু দাঁড়াও, হোল্ড করো তাহলে। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে। আচ্ছা এই অবধি ক্লিয়ার হয়েছে তো? দেখো এই এই যে চেনটা তৈরি হয়েছে এই অবধি শুনতে পেয়েছো তো ভালোভাবে? হ্যাঁ স্যার। আচ্ছা এর পরের স্টেপ দেখো, এখানে তাহলে মানে মেটাল সারফেস আরো পড়ে আছে, তাহলে ফার্স্ট দেখো আমার চেইন ইনিশিয়েশন হয়ে গেছে। তাহলে এই যে মেটাল সারফেস যদি পড়ে থাকে তাহলে তার উপর তো আবার নিঃসন্দেহে সিও অ্যাডজর্পশন হবে। সিও অ্যাডজর্পশন মানে কি, আফটার ডিসোসিয়েশন যেটা হচ্ছিল, ওই জন্য দেখো অ্যাডজর্পশন কমা দিয়ে আমি ডিসোসিয়েশন লেখা আছে। তাহলে আফটার সিও এই যে বন্ডটা স্প্লিট হবে এবং এখানে আবার সিও এরকম ভাবে নিঃসন্দেহে অ্যাডজর্পশনটা হবে। আচ্ছা এরপর বলো ফার্স্টে আমরা যদি হাইড্রোজেন যোগ করি, হাইড্রোজেনটা কোথায় লাগবে? এইখানে আমি এবার হাইড্রোজেন যোগ করছি, হাইড্রোজেনটা কোথায় লাগবে? স্যার ওই কার্বনটা যেটা স্যার ওটুতে অক্সিজেনে ওটুতে লাগবে, লাগার কথা কার্বনে নয়। এইখানেই দেখো প্রথম যখন আমি হাইড্রোজেন যোগ করেছি কোথায় লেগেছে, অক্সিজেনে লাগছে। তাহলে অক্সিজেনে যদি লাগে তারপরে কি হবে, H2O তৈরি হবে, তার মানে এখানেও নিঃসন্দেহে H2O তৈরি হবে। তাহলে সেই H2Oটা কি হবে, বেরিয়ে যাবে, তাই তো? সেই H2O থাকলো না, কারণ এখানে দেখো H2O বেরিয়ে গেছে আলটিমেট, তাহলে সেই H2Oটা নিশ্চয়ই থাকলো না, ওই মেটালটাকে নিয়ে কাজ নেই। তারপরে আবার হাইড্রোজেন নিঃসন্দেহে অ্যাড হবে, দেখো এখানে যেরকম হাইড্রোজেন অ্যাড হয়েছিল, তাহলে সেই হাইড্রোজেনটা কোথায় অ্যাড হবে এবারে?
এবার কার্বনে অ্যাড হবে। এবার কার্বনে। তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি স্টেপ জাম্প করে আলটিমেট এইটা দেখানো আছে, কারণ যেহেতু আমরা এখানে স্টেপ ওয়াইজ দেখিয়েছিলাম, এখানে যেটা দেখানো আছে এটা স্টেপ জাম্প করে একেবারে দেখানো আছে মেটাল ডবল বন্ডেড CH2 কারণ এখানে মেটাল অক্সিজেনটা কি হবে, প্রথমে এই হাইড্রোজেনটা যোগ হবে, H2O বেরোবে, তারপরে আবার একটা হাইড্রোজেন এসে আমার CH2 তৈরি করলো। এই CH2 যখন তৈরি করলো তাহলে এখানে আবার পলিমারাইজেশন হবে। দেখো পলিমারাইজেশনটা কিরম হচ্ছে, এই বন্ডটা ব্রেক হলো, এখানে একটা বন্ড তৈরি হবে, আর এই বন্ডটা ব্রেক হবে। এখানে একটা জিনিস শুধু একটুখানি এখানে ভুল আছে, ভুলটা হচ্ছে এটা সিঙ্গেল বন্ড, এটা ডবল নয়, এটা সিঙ্গেল বন্ড। ওটা দেখলে ডবল বন্ড মনে হচ্ছে, কিন্তু ওটা সিঙ্গেল বন্ড, এটা সিঙ্গেল বন্ড তৈরি হলো। দেখো এবার বুঝতে পেরেছো, চেইন প্রোপাগেশন হচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি কি, এবার হচ্ছে চেইন প্রোপাগেশন শুরু হয়েছে। তাহলে আলটিমেটলি যেখানে এইখানে যে লেখাটা আছে সেটা একবার দেখো, লেখা হচ্ছে ফিশার অরিজিনালি প্রপোজড আ কার্বাইড মেকানিজম। কার্বাইড মেকানিজম কেন বলা হচ্ছে, কারণ এখানে মেটাল এই যে এইগুলোকে সব কার্বাইড বলা হয়েছে, এই মেটাল কার্বন। কার্বাইড মেকানিজম ওয়ার কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন আর dissociatively adsorbed onto the catalyst surface. The carbon and oxygen are hydrogenated, কারণ কার্বন আর অক্সিজেন দুটোই কিন্তু হাইড্রোজেনেটেড হচ্ছে, দুটোর সাথেই হাইড্রোজেন লাগছে। The H2O dissolves, কারণ H2O বেরিয়ে যাচ্ছে সেখান থেকে, and the adsorbed CH2, কারণ আলটিমেটলি যেটা তৈরি হয়েছে সেটা CH2 তৈরি হয়েছে, কন্টিনিউস দ্য পলিমারাইজেশন প্রসেস। তাহলে পলিমারাইজেশন প্রসেসটা সে কন্টিনিউ করছে, এবং এই স্টেপটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি প্রোপাগেশন। কারণ প্রোপাগেশন মানে কি, প্রোপাগেট করছে, ধীরে ধীরে বাড়াচ্ছে, একটা করে CH2 অ্যাড হচ্ছে। তাহলে প্রথম কি ছিল, প্রথম ছিল আমার মিথিলিন, তারপর ইথিলিন, তারপর প্রোপাইলিন, ধীরে ধীরে গ্রুপগুলো আস্তে আস্তে আমার বাড়তে থাকছে। এবার এক সময় গিয়ে কি হবে, C4 থেকে C12 গিয়ে এখানে টার্মিনেশন ঘটতে পারে। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা প্রোপাগেশন হচ্ছে, মানে আবার কি, আবার এখানে ফিরে যাচ্ছে, আবার প্রোপাগেশন হবে, আবার ফিরে যাবে, প্রোপাগেশন হবে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা, একটা করে মিথিলিন ইউনিট যোগ হচ্ছে। এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। দেখো এখানে ওই জন্য আলটিমেট লেখা আছে হাইড্রোজেন ইজ দেন অ্যাডেড টু বোথ দ্য কার্বন অ্যান্ড অক্সিজেন, কারণ কার্বন আর অক্সিজেন দুজনের সাথেই হাইড্রোজেন অ্যাড হয়েছে। দ্য কার্বন চেন ইজ ফর্মড বাই রিলিজিং এ ওয়াটার মলিকিউল, এই ওয়াটার মলিকিউলটা অ্যাকচুয়ালি দেখো রিলিজ করছে, অ্যান্ড হাইড্রোজেনেটিং দ্য কার্বন অ্যাটম উইথাউট অক্সিজেন, যেখানে অক্সিজেন নেই সেই কার্বনটাকে অ্যাকচুয়ালি আমার হাইড্রোজেনেট করেছে। দ্য হাইড্রোজেনেটেড কার্বন অ্যাটম দেন ডিজলভস ফ্রম দ্য সারফেস অ্যান্ড চেইন গ্রোথ কন্টিনিউস। এই যে CH2টা আছে এটা কি হচ্ছে, ধীরে ধীরে অ্যাকচুয়ালি মেটাল সারফেস থেকে একটা করে CH2 কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, কারণ এখান থেকে বন্ডটা ভাঙলো, হাইড্রোজেনটা আছে CH2 CH3, আবার এইখানে যেটা ছিল এই CH2 CH3 টা এখান থেকে ভেঙে মানে ডিজলভ করলো, এর সাথে যোগ হলো। তাহলে এই যে ধীরে ধীরে ডিজলভ করছে আর চেনটা ধীরে ধীরে গ্রোথ করছে অথবা কন্টিনিউ হচ্ছে, যেটাকে আমরা কি বলছি, প্রোপাগেট করছে। তাহলে প্রোপাগেট করার পরে আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে আমার টার্মিনেশন প্রসেস, যেটাখান থেকে আমরা অ্যাকচুয়ালি সিনথেটিক গ্যাসোলিন পাবো। তাহলে আমরা যেটুকু আপাতত পড়লাম সেটা হচ্ছে সিনথেটিক গ্যাসোলিন, এই মানে পুরো প্রসেসটা। এই অবধি তোমাদের কি কোনো সমস্যা, মানে যদি কোনো প্রবলেম থাকে বলো, পুরো মেকানিস্টিক প্রসিডিওরে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তাহলে বলো। স্যার ওই দুটো জায়গা, সেটা হচ্ছে যে লাস্টে আমরা যেখানে দেখলাম যে CH2 CH3 এর যেটা ছিল হ্যাঁ, সেইটা মেটাল থেকে খুলে মানে দ্বিতীয় CH2 সাথে যুক্ত হলো, এর অপোজিটটা হয় না কেন? মানে ওই যে যে জায়গাটা শুধু CH2 ছিল সেটা খুলে CH2 CH3 সাথে যুক্ত হচ্ছে না কেন? অবশ্যই হতে আর পারে, অবশ্যই হতে পারে, সেটা ব্রাঞ্চড হবে, হতেই পারে, সেটা সেটা আচ্ছা, সেটা ব্রাঞ্চড হবে। ওকে স্যার। ওটা আর একটা জিনিস, ওটা অবশ্যই হবে না, বলে দিই তুমি, ওটা অবশ্যই হবে, ওটা হচ্ছে সাইড প্রোডাক্ট, বাট মেজর যেটা হবে সেটা তো নর্মাল, মানে নর্মাল হাইড্রোকার্বন। তার মানে যে ওটা হবে না তা একদমই নয়, ব্রাঞ্চড হতেই পারে। আচ্ছা স্যার। আর একটা জিনিস স্যার, সেটা হচ্ছে যে ওই যে স্টার দিয়ে আপনি লিখেছিলেন যে রেট কন্ট্রোলিং, ওই স্টেপটা মানে কি করে রেট কন্ট্রোলটা হচ্ছে, কি করে ওটাতে? ওটাকে রেট কন্ট্রোলিং স্টেপ এই বলা হচ্ছে তোমার, কারণ মানে কি করে হচ্ছে, মানে কি ওটা তো দেখা গেছে রেট কন্ট্রোলিং ওয়ান থেকে হচ্ছে, কারণ হাইড্রোজেনের ওপর ডিপেন্ড করছে, ওটা হাইড্রোজেনের কনসেন্ট্রেশনের উপরে। মানে হাইড্রোজেনের যখন অ্যাড হচ্ছে তখন ফার্স্ট হচ্ছে H2 হিসেবে গেল, ওইটা আবার -H2 হিসেবে বের হলো, তারপরে আবার দুটো হাইড্রোজেন ওখানে অ্যাড হয়ে ওটা আসছে। এটাকে রেট কন্ট্রোলিং স্টেপ অথবা রেট ডিটারমিনিং স্টেপ দেখানো হচ্ছে, বলা হয়েছে, কারণ এটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ, সব থেকে স্লো হয় এটা। আচ্ছা, হ্যাঁ ওটাই জিজ্ঞেস করছিলাম, মানে ওটাই তার মানে স্লোয়েস্ট স্টেপ। হ্যাঁ, ঠিক ওটাই আছে। স্লোয়েস্ট স্টেপ, সেই জন্য ওটাকে রেট ডিটারমিনিং স্টেপ বলা হচ্ছে। আর কারো যদি অসুবিধা থাকে বলো। স্যার চেন টার্মিনেট করছে যখন, ওটা কিসের উপর ডিপেন্ড করছে?
চেইন টার্মিনেট করছে ওটাই তো ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি, চেইনটা যেটা টার্মিনেট করছে ওটাই ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি, এটাই হচ্ছে তোমার সারফেস ক্যাটালিস্ট। হ্যাঁ, এবার তুমি যদি বলতে পারো সারফেস ক্যাটালিস্ট, তাহলে আমি কিভাবে বুঝবো? এটা তো কেউ বুঝতে পারবে না ওরকম ভাবে। এই জন্যই তো মনে করো আয়রন, ইরিডিয়াম, কোবাল্ট এগুলো কাজ করছে, অন্যান্য কাজ। এবার নিকেল, এই যে নিকেল কেন মিথেন দিয়ে দিচ্ছে, এটার কোনো জাস্টিফিকেশন নেই, এটা হচ্ছে তার ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি। নিকেল দিচ্ছে না, নিকেল সরাসরি কি করছে, CH2 করছে, আর একটা হাইড্রোজেনটাকে টানছে, ওই CH2 সাথে হাইড্রোজেনটা যোগ করে CH4 করে বার করে দিচ্ছে, ম্যাক্সিমাম মিথেনেশন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি। এই যে চেনটাকে টার্মিনেট করছে আয়রন, মনে করো আয়রন ক্যাটালিস্ট, এটা আয়রনের ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি, সে সার্টেন নাম্বার অফ কার্বন যাওয়ার পরে সেটাকে টার্মিনেট করছে। বুঝতে পেরেছো? হ্যালো, কৌশিক বুঝতে পেরেছো? এই শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে এবারে? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ, ওই এটা তোমার নেটটা, আচ্ছা, এবার না না, চলে নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল ওই জন্য। আচ্ছা, কৌশিককে বুঝতে পেরেছিলাম যেটা বললাম? লাস্ট শুনতে পাইনি। আচ্ছা, আমি বলছিলাম যে মনে করো যে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মানে মানে ডিফারেন্ট কাইন্ড অফ মেটালস এর অ্যাকচুয়ালি ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি এটা। আয়রন যদি আমরা নিই, সে কি করছে, সার্টেন নাম্বার অফ কার্বন অ্যাটম যখন ওখানে যোগ হতে হতে মিথিলিন গ্রুপ যোগ হয়ে যাচ্ছে, তখনও টার্মিনেট করছে, টার্মিনেটটা করছে C4 to C12 এর মধ্যে। এবার মনে করো সেখানে পরবর্তীকালে দেখা গেছে ইরিডিয়ামও করে, কোবাল্টও করে, অন্যান্য মেটাল করছে না, সেটা তার মেটালিক অ্যাক্টিভিটি অথবা তার ক্যাটালিটিক অ্যাক্টিভিটি। যেরকম নিকেল ফর এক্সাম্পল ধরো, নিকেল যেরকম এখানে CH2টা আসছে, ও আর একটা হাইড্রোজেন নিয়ে মিথেন করে বার করে দিচ্ছে, ও তো নর্মাল অনেক বেশি পরিমাণে অ্যালকেন তৈরি করতে পারছে না, এটা সেরকম হচ্ছে নিকেলের ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি। এটা হচ্ছে সারফেস ক্যাটালিস্ট অথবা সারফেস ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি তার। এটা তুমি ওই রকম ভাবে বলতে পারবে না যে মানে তাহলে টার্মিনেশনটা ওখানে কেন হয়ে যাচ্ছে, এটা তার ক্যাটালিস্টের নিজস্ব নেচার, ইনবিল্ট ক্যারেক্টার তার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর এর মানে কিন্তু এটাও আমি বলছি না যে এটা পার্টিকুলার মানে নাম্বার অফ কার্বন অ্যাটমস ধরো 8 হলে ব্রেক হবে, এটা কিন্তু নয়। ও কিন্তু ব্রেকটা মানে একটা না করছে, ব্রেক করছে, সেটা 6-এ ব্রেক করছে, 4-এ ব্রেক করছে, 10, 8, 12, ও যখন তখনই ব্রেক করছে, কিন্তু ম্যাক্সিমাম যেটা ব্রেক করছে সেটা হচ্ছে 4 থেকে 12-এর মধ্যে ব্রেক করছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। আর একটা জিনিস একটু বলে রাখি, যেহেতু তখন সৌম্য প্রশ্নটা করলে, অ্যাকচুয়ালি দেখো ব্রাঞ্চ কিন্তু এখানে তৈরি হয়, আমি একবার বলছি না ব্রাঞ্চ তৈরি হয় না, কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবে, যদি ব্রাঞ্চ তৈরি হয় তাহলে কিন্তু প্রোপাগেশনটা হ্যাম্পার হয়ে যাবে, প্রোপাগেশন কিন্তু হবে না, ওটা ওখানেই শেষ হয়ে যাবে, এইটা কিন্তু মাথায় রেখো। ব্রাঞ্চ যদি একবার তৈরি হয়ে যায় তাহলে কিন্তু প্রোপাগেট আর করতে পারবে না ও। ওকে স্যার। হ্যাঁ, ওইটা মাথায় রাখবে, কারণ প্রোপাগেট যদি করতে হয় ওকে কিন্তু লিনিয়ার থাকতে হবে। তাই তার মানে প্রোপাগেটটা অবশ্যই হচ্ছে, লিনিয়ার তো থাকছেই, হ্যাঁ ব্রাঞ্চ তার সাথেও হবে, হবে না একদম তা নয়, অবশ্যই হবে। যেরকম আমরা বলছি দেখো এখানে অ্যালকিন, অ্যালকিন কি হবে না, অ্যালকিন তো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তার মানে এখানে তুমি বলো তো, এখানে কি হতে পারে প্রপাইলিন, এটা কি হতে পারে, মানে প্রোপিন, প্রপ 1 ইন হতে পারে? লাস্টেরটা হতেই পারে, না হওয়ার কিছু নেই, হতে পারে প্রোপিন। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। বুঝতে পারলে, আমি সেটাই বললাম, এখানে হতে অনেক কিছুই পারে, কিন্তু আমরা যেটা মেজর দেখছি সেটা হচ্ছে লিনিয়ার হাইড্রোকার্বনস গুলো নিয়েই দেখছি, এটা হচ্ছে ভ্যারি ফ্রম C4 to C12, এটা আমাদের উদ্দেশ্য দেখা। আচ্ছা, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে তুলনামূলকভাবে একটু অ্যাডভান্স, মানে আমি একটু এক্সট্রা পড়াচ্ছি মানে ফিশার ট্রপস প্রসেস হচ্ছে ফার্স্ট টাইম তোমাদের সিলেবাসে এসেছে। ফিশার ট্রপস প্রসেস আমরা অ্যাকচুয়ালি MSc তে পড়েছিলাম, মাস্টার্সে, এটা ফার্স্ট টাইম তোমাদের গ্র্যাজুয়েশন পার্টে অথবা আন্ডার গ্র্যাজুয়েটে ঢুকিয়েছে। এই কারণে কি ধরনের প্রশ্ন মনে করো আসবে, এটা তো ফার্স্ট টাইম, এটা এখনো ডাউটফুল যে কি ধরনের প্রশ্ন আসবে বোঝা যায় না, সেই জন্য আমি এই জিনিসটা একটু এক্সট্রা পড়িয়ে রাখছি, পারলে একটুখানি দেখে রেখো। দেখো এই এই জিনিসটা কি, পুরো মেকানিস্টিক যে পাথওয়ে, সেখানে ক্যাটালিটিক্যাল যে অ্যাক্টিভিটি সেটা কিভাবে কাজ করছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, কারণ এটা সারফেস ক্যাটালিস্ট। তা সত্ত্বেও এখানে একটা মডেল কম্পাউন্ড
অফ কার্বাইড, যেটা এখানে দেখানো হয়েছে একটা বাটারফ্লাই ক্লাস্টার, তার দেখানো হচ্ছে যে এটা কিভাবে কাজ করে, সিম্পল একটা জাস্ট হাইপোথেটিক্যাল অ্যাপ্রোচ এখানে দেখানো হয়েছে। কারণ আমরা তো আলটিমেট ক্যাটালিস্টটা হচ্ছে আমার আয়রন, সেই আয়রনের সাথেই অ্যাকচুয়ালি একটা কার্বাইড ফর্ম করা হয়েছে। দেখো সেটা হচ্ছে 6 কোঅর্ডিনেট স্ট্রাকচার, এটা কিন্তু আনইউজুয়াল, ওই জন্য আমরা বলেছি এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল, যেটা আফটার অক্সিডেশন দেখো অ্যাকচুয়ালি বাটারফ্লাই স্ট্রাকচার একটা নিচ্ছে। এই যে বাটারফ্লাই স্ট্রাকচারটা নিচ্ছে, এখানে কার্বনটা হচ্ছে হাইলি ডেল্টা প্লাস আমরা বলছি, মানে হাইলি ইলেকট্রো পজিটিভ, যে কিনা ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে যখন অ্যাকচুয়ালি এর সাথে কার্বন মনোক্সাইড আসছে অথবা মিথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল আসছে। দেখো কার্বন মনোক্সাইড যখন এলো, সিম্পল আমরা এখানে দেখিয়েছি যে ওটা তো ডেল্টা ছিল, মানে অলরেডি ইলেকট্রো পজিটিভ ছিল, তাই এখানে সিও যোগ হলো। এবার এমইও যদি আসে তাহলে দেখো এখানে সি ডবল বন্ড ওটা রইলো আর এখানে ও এমই হলো। এবার একে যদি আমি হাইড্রোজেনেশন করি তাহলে আলটিমেটলি আমি কি পাবো, সিএইচ3 সি ডবল ও এমই, মানে আমি যেটা পাবো সেটা হচ্ছে মিথাইল অ্যাসিডেট। তাহলে এই যে সিনথেসিসটা, এই সিনথেসিসটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি অর্গ্যানিক অক্সিজেনেট প্রোডাক্ট। কারণ আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে অর্গ্যানিক অক্সিজেনেট, আমরা এখানে সিও করেছি, ফার্দার যদি আমি আরো কার্বন অ্যাটম যোগ করাতাম অন্য ধরনের অক্সিজেনেট পেতাম। এটাও কিন্তু অ্যাকচুয়ালি ফিশার ট্রপস প্রসেসে পাওয়া যেতে পারে। কারণ আমরা যেখানে মনে করো কার্বন মনোক্সাইডের সাথে ওখানে হাইড্রোজেন ইউজ করছি, আমরা যদি ওখানে মিথানল ইউজ করি তাহলে আমরা এটা পেতে পারি। এটাও কিন্তু অ্যাকচুয়ালি ফিশার ট্রপস প্রসেসের এক ধরনের প্রোডাক্ট। এটা জাস্ট একটা মানে তোমার বলতে পারো একটা অ্যাডভান্স জিনিস, মানে আমার মনে হয় না এটা তোমাদের পরীক্ষায় এতটা মানে এতটা অ্যাডভান্স কিছু পড়বে। এটাকে শুধুমাত্র একটা ছোট্ট জিনিস এটা দেখানো যে এর কোনো পার্টিকুলার মেকানিজম নেই, মানে পার্টিকুলার মেকানিজম মানে কি ক্যাটালিস্টটা কিভাবে কাজ করছে, মানে ক্যাটালিস্টের মেকানিজম সেটা নেই। জাস্ট মানে আমরা ফর এক্সাম্পল ওই এগুলোতে দেখিয়েছিলাম না যে তোমার হাইড্রোজেনেশন, হাইড্রোফরমাইলেশন, এখানে কিন্তু ক্যাটালিস্টার কাজ আমরা দেখিয়েছিলাম যে ফার্স্ট ডিসোসিয়েশন হচ্ছে, অক্সিডেটিভ এডিশন, রিডাকটিভ এলিমিনেশন, মানে ক্যাটালিস্টার পুরো হোল অ্যাক্টিভিটি। কিন্তু এখানে ক্যাটালিটিক্যাল যে পাথটা সেটা আমরা দেখাতে পারিনি যেহেতু এটা সারফেস। তা সত্ত্বেও এখানে জাস্ট একটা প্রপোজড হাইপোথেটিক্যাল প্রপোজাল, সেটা কি যে আয়রন কার্বনের একটা কার্বাইড ফর্মেশন, একটা প্রপোজড কার্বাইড ফর্মেশন আমরা দেখিয়েছি, যেটা আফটার অক্সিজেনেশন অ্যাকচুয়ালি বাটারফ্লাই ক্লাস্টার ফর্ম করছে ফ্রম একটা আনইউজুয়াল 6 কোঅর্ডিনেটেড কার্বাইড থেকে আয়রন কার্বনের, যেটা কিনা তোমার কার্বন মনোক্সাইড এবং মিথাইল অ্যালকোহলের সাথে রিয়াকশন করে ফলোড বাই হাইড্রোজেনেশন মিথাইল অ্যাসিডেট ফর্ম করতে পারে, যেটা আমরা বলছি যে এটাও ফিশার ট্রপস প্রসেসের প্রোডাক্ট হতে পারে। এটা জাস্ট একটা হাইপোথেটিক্যাল অ্যাপ্রোচ। আজকের যে টোটাল জিনিসটা সেটা আমরা যে শিখলাম সেটা হচ্ছে ফিশার ট্রপস প্রসেস, তার ইনভেনশন, তার ইম্পর্টেন্স অথবা সিগনিফিকেন্স, কেন অ্যাকচুয়ালি ফিশার ট্রপস প্রসেস এত দামি ছিল অথবা কেন এত সিগনিফিকেন্ট ছিল তখনকার দিনে। কারণ এক সময় অয়েলটা অনেক ডিম্যান্ডে ছিল, সেই কারণে ফিশার ট্রপস প্রসেস অত গুরুত্বপূর্ণ। এবং ফিশার ট্রপস প্রসেসকে পরবর্তীকালে অনেক পরিমাণে ডেভেলপও করা হয়েছে, যেরকম আমরা দেখেছি যে মোবিলও সেখানে ডেভেলপ করেছিল এবং মিথানল থেকে সেটা পেয়েছিল। এবং তার মেকানিজমটাও আমরা দেখেছিলাম, অবশ্যই আমরা বলবো সেটা প্রবাবল মেকানিজম, নট অ্যাকসেপ্টেড অর নট ভেরিফাইড মেকানিজম, বাট ইট ইজ আ প্রবাবল মেকানিজম। মানে যতটা মানে ম্যাক্সিমাম সায়েন্টিস্ট এটাকেই অ্যাকসেপ্ট করেছে থ্রু দ্য ডিসোসিয়েটিভ মেকানিজম অফ কার্বন মনোক্সাইড। নন ডিসোসিয়েটিভ মেকানিজমটা কিন্তু অতটা পরিমাণে অ্যাকসেপ্ট করা হয়নি। আচ্ছা এবার বলো আজকের ক্লাসে তোমাদের যদি কিছু অসুবিধা থাকে, মানে পুরো এই যে ফিশার ট্রপস প্রসেসে যদি যে কোনো জায়গায় যদি কোনো পরিমাণে অসুবিধা থাকে সেটা বলো। একদম শুরু থেকে একবার দেখি। প্রথম হচ্ছে তোমার ইনভেনশন ছিল, পরে আমরা দেখিয়েছিলাম যে সিনথেটিক গ্যাসোলিন অ্যাকচুয়ালি পরবর্তীকালে মোবিল এরা অ্যাকচুয়ালি ডেভেলপ করেছিল, আরো অনেক সায়েন্টিস্ট করেছে, আমি জাস্ট একটা এক্সাম্পল তুলেছি, অনেক সায়েন্টিস্ট এখানে ডেভেলপ করেছে এটা। কিন্তু ফিশার যে অ্যাকচুয়ালি মেইন যেটা করেছিল সেটা হচ্ছে নর্মাল কার্বন সোর্স থেকে, সেটা হচ্ছে আমার নর্মাল চারকোল বলতে পারো বা কোল বলতে পারো, ন্যাচারাল গ্যাস বলতে পারো, মানে মেইনলি হচ্ছে আমার মিথেন অথবা বায়োমাস বলতে পারো, সেখান থেকে অ্যাকচুয়ালি এসেছিল। বাট অবশ্যই সেখান থেকে কিন্তু যেটা তৈরি হয়েছে সেটা সিনথেসিস গ্যাস থেকেই আমরা পাবো, শুধু সিনথেসিস গ্যাস ছাড়া আমি পাবো না, আলটিমেট যেটা তৈরি হবে সেটা সিনথেসিস গ্যাসই হবে। সিগনিফিকেন্স অ্যাকচুয়ালি সেটাই যে একদম চিপ ম্যাটেরিয়াল থেকে আমরা হাইড্রোকার্বন তৈরি করছি, ফিড স্টক হচ্ছে আমার কোল, ন্যাচারাল গ্যাস অথবা বায়োমাস। তাহলে ফার্স্ট প্রসেস হচ্ছে অ্যাকচুয়ালি প্রিপারেশন অফ দেখো সিনথেসিস গ্যাস ছিল, কারণ আমার কার্বন সোর্সটা আলটিমেটলি সিনথেসিস গ্যাসে কনভার্ট হচ্ছে এবং সিনথেসিস গ্যাসটা ফার্দার অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে রিয়াকশনে যাচ্ছে, রিয়াকশনে গিয়ে আমার হাইড্রোকার্বন তৈরি হয়েছে। কিন্তু সেখানে আমরা যেটা বলেছিলাম যে 2:1 নিয়ারলি এই রেশিওটা খুব ইম্পর্টেন্ট, অথবা মোর দ্যান 2:1 আমাদের দরকার। তাই আমাদের এখানে একটা অ্যাডিশনাল রিয়াকশন দরকার ছিল, সেটা হচ্ছে ওয়াটার গ্যাস শিফট রিয়াকশন, যেখানে কার্বন মনোক্সাইড ওয়াটারের সাথে রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড অ্যাডিশনাল হাইড্রোজেন তৈরি করছে H2/CO রেশিওটাকে বাড়ানোর জন্য, কারণ আমার ইল্ড পার্সেন্টেজ তাহলে বাড়বে।
তাহলে সেখানে আমরা কি বলছি, আলটিমেট যে রিয়াকশনটা হচ্ছে সেটা হচ্ছে n নাম্বার অফ কার্বন মনোক্সাইড উইচ ইজ বিং রিয়াক্টেড উইথ 2n+1 নাম্বার অফ হাইড্রোজেন মলিকুলস টু বি কনভার্টেড ইনটু আ ন্যাচারাল হাইড্রোকার্বন অর ন্যাচারাল অ্যালকেন উইথ n নাম্বার অফ H2O মলিকুলস। এখানে অ্যালকোহলস এন্ড অ্যালকিনস স্যার অ্যাডিশনাল। আওয়াজ কাটা কাটা আসছে স্যার। আবার কেটে যাচ্ছে? ঠিক আছে তো। এবার ঠিক তাহলে আছে। তাহলে অপূর্ব প্রবলেম হচ্ছে। তাহলে এখানে আমরা কি বলছি, অ্যালকোহলস এন্ড অ্যালকিনস কুড বি দ্য সাইড প্রোডাক্টস অর কুড বি দ্য অ্যাডিশনাল প্রোডাক্টস, বাট আমাদের মেন এমটা কি, মেন এমটা হচ্ছে আমরা ন্যাচারাল হাইড্রোকার্বন অথবা ন্যাচারাল অ্যালকেনটাকে দেখতে চাইছি, C4 to C12, কারণ আমাদের গ্যাসোলিনটাকে নিয়ে কাজ, সিনথেটিক গ্যাসোলিন, ন্যাচারাল নয়, সিনথেটিক গ্যাসোলিন নিয়ে কাজ। আর এই মেকানিজমটা আমরা বলেছি এটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, এটা এখনো আন্ডার ডিবেট, কিন্তু তুলনামূলকভাবে একটা অ্যাকসেপ্টেড তো থাকে, বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকম ভাবে করে টোরে একটা অ্যাকসেপ্টেড মেকানিজম আছে, বাট এটা স্টিল আনক্লিয়ার। আর যে মেকানিজমটার মধ্যে আমরা যে ক্যাটালিস্টটাকে ইউজ করেছি সেটা আমরা বলেছিলাম যে আয়রন হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ক্যাটালিস্ট এখানে। কেন? কারণ সেখানে ফিশার ট্রক্স প্রসেসে ওটা ইউজ করা হয়েছে। পরবর্তীকালে এটাকে ডেভেলপ করা হয়েছে কোবাল্ট, ইরিডিয়াম, বিভিন্ন ক্যাটালিস্টের মাধ্যমে। নিকেল এখানে ইউজ করা হলেও নিকেলের অ্যাকচুয়ালি পার্সেন্টেজ অফ ইল্ড এখানে কমে যায়, কারণ এখানে মিথেন ফর্মেশন হয়ে যায়, অথবা প্রসেসটা হচ্ছে মিথেনেশন হয়। আচ্ছা, এবারে ফার্স্ট স্টেপ আমরা যখন প্রসেস শুরু করেছি আমরা কি বলেছি, আফটার দ্য কনভার্সন অফ দিস carbon source into the synthesis gas, the synthesis gas will be converted into the synthetic gasoline. তাহলে ফার্স্ট স্টেপটা আমাদের যেটা বলেছিলাম যে ওভারঅল যে চেইন প্রসেস, সেটাকে দেখলে মনে হবে যে কার্বন মনোক্সাইড হাইড্রোজেনের সাথে লাগছে 2 moles of হাইড্রোজেন এবং একটা মিথিলিন গ্রুপে কনভার্ট হচ্ছে, ফলোড বাই উইথ রিমুভাল অফ ওয়াটার মলিকিউলস। তাহলে এখানে কি হচ্ছে যে কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ড ভাঙছে এবং কার্বনের সাথে হাইড্রোজেন কার্বন কার্বন বন্ড তৈরি হচ্ছে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে সিও অ্যাডসর্পশন। এই যে সিও অ্যাডসর্পশনটা হচ্ছে সেটা দুটো মেকানিজম হতে পারে, একটা ডিসোসিয়েটিভ যেখানে সিও কার্বন আর অক্সিজেনের বন্ড ভাঙছে, আর একটা নন ডিসোসিয়েটিভ হতে পারতো যেটা হচ্ছে কার্বন আর অক্সিজেনের বন্ডটা ভাঙছে না, নর্মাল কার্বন আর অক্সিজেন অ্যাজ কার্বন মনোক্সাইডই উপরে মানে অ্যাডসর্ব করছে, কিন্তু ওই মেকানিজমটা অতটা স্যার পরিমাণে অ্যাকসেপ্টেড নয়। হ্যাঁ বলো। স্যার ওটাই তো আপনি দ্বিতীয় যেটা বললেন সেটা হওয়া মোস্ট প্রবাবল নয় কি? কারণ কার্বন আর অক্সিজেনের মধ্যে তো অলরেডি একটা বন্ড আছে, সেখান থেকে ভেঙে ডাইরেক্টলি আবার মানে সেটা ভাঙার জন্য একটা ডিসোসিয়েশন এনার্জি দরকার, তারপরে আবার মেটালের সঙ্গে হ্যাঁ, অ্যাটাচ সেই হবে। ওর ডিসোসিয়েশন থেকে তো এনার্জিটা তো পাচ্ছে, ওই জন্যই ওটা বিভিন্ন মেকানিজমে দেখা হয়েছে। কেন ডিসোসিয়েশন এনার্জিটা পাচ্ছে? কারণ ওয়াটার গ্যাসটা হাইলি এক্সোথার্মিক রিয়াকশন অ্যান্ড সিনথেসিস গ্যাস প্রিপারেশন ইজ হাইলি এক্সোথার্মিক রিয়াকশন। আর ওইখানেই ওই জন্য ওটা ধরা হচ্ছে যে এই দুটো রিয়াকশন অ্যাকচুয়ালি এতটাই এক্সোথার্মিক যে অ্যাকচুয়ালি সিওর বন্ড এনার্জিটাকে ব্রেক করে দিতে সক্ষম। ওইটাই তো অ্যাকচুয়ালি রিসার্চে ধরা হয়েছে, ওই জন্যই ডিসোসিয়েটিভ মেকানিজমটাকে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করা হয়েছে। তুমি প্রশ্নটা করেছো, ভালো করেছো বরঞ্চ, কারণ অ্যাকচুয়ালি যে রিয়াকশনটা হয়েছে সিনথেসিস গ্যাস প্রিপারেশন বা কিছু, অ্যাকচুয়ালি তোমরা তো জানো কম্বাশন মানে কি, কম্বাশন মানেই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এক্সোথার্মিক রিয়াকশন, আর এটা হচ্ছে ওয়ান টাইপ অফ কম্বাশন, তাই তো? হ্যাঁ স্যার। আর এটা হচ্ছে এতটাই এক্সোথার্মিক যে কার্বন অক্সিজেন বন্ডটাকে ব্রেক করতে সক্ষম, এই জন্যই অ্যাকচুয়ালি ডিসোসিয়েটিভ মেকানিজমটাকে বেশি পরিমাণে অ্যাকসেপ্ট করা হচ্ছে, নন ডিসোসিয়েটিভটাকে নয়। ভালো ডাউট আর এটা, স্যার মানে খুব ভালো ডাউট। আর একটা স্যার, যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে হ্যাঁ, সেটা সবসময় কি লিকুইড ফেজে থাকবে? না সেটা ডিপেন্ডস অন তোমার নাম্বার অফ কার্বন চেঞ্জ। তোমার যদি লাইট কার্বন চেন থাকে তাহলে অবশ্যই সেটা গ্যাস থাকবে। মিথেন কি লিকুইড হবে? অবশ্যই গ্যাস হবে। কিন্তু মনে করো নাম্বার অফ কার্বন চেন যখন বাড়তে 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 10-12 যাবে, অবশ্যই লিকুইড হবে। এটা তো মলিকুলার ওয়েটের উপর তোমার ডিপেন্ড করছে। মলিকুলার ওয়েট যদি কম থাকে তাহলে অবশ্যই সেটা গ্যাসিয়াস সাবস্টেন্স থাকছে। মলিকুলার ওয়েট যদি ধীরে ধীরে বাড়তে থাকে এক সময় গিয়ে সে তো অবশ্যই লিকুইড হবে। কারণ স্যার ওই আগে একটা স্লাইডে লেখা ছিল জিটিএল, হ্যাঁ, গ্যাস টু মানে লিকুইড কেন লেখা হচ্ছে? কারণ এটা তো অ্যাকচুয়ালি আমরা যেটা করছি এটা তো লং কার্বন চেন, আমরা তো শর্ট কার্বন চেনে করছি না। আমরা কি প্রোপেন, মিথেন, ইথেন এগুলো নিয়ে বলছি? আমরা C4 to C12 করছি। তাহলে C4 to C12 মানে মেন কনসেন্ট্রেশনটা কি? C6, C7, C8, C9 এগুলো তো মেন কনসেন্ট্রেশন। তাহলে এগুলো তো সবই লিকুইড। আচ্ছা তাই মেন জিনিসটা তো গ্যাস টু লিকুইডই হচ্ছে। তার মানে কি সবই সবই কি লিকুইড হবে? তা তো নয়, গ্যাস তো হবে। আমরা যদি এখন মিথেন পাচ্ছি তার মানে কি সেটা লিকুইড? সেটা তো অবশ্যই গ্যাস। কিন্তু মেন হচ্ছে গ্যাস টু লিকুইড ট্রান্সফরমেশন। আমরা তো সাইড প্রোডাক্ট নিয়ে ভাববো না, আমাদের মেন যে কনভারসেশনটা সেটা তো আমি গ্যাস টু লিকুইড বলছি। এই কারণে বলছি যে আমরা অ্যাকচুয়ালি মেন প্রোডাক্টগুলো সবই লিকুইড ওখানে। কারণ মনে করো এই হেক্সেন, হেক্সেন কমপ্লিটলি লিকুইড, এটা তো কোনো মানে নয়, গ্যাসিয়াস নয়। পেন্টেনও লিকুইড বলতে গেলে। তাহলে এগুলো তো ম্যাক্সিমাম লিকুইডই পাচ্ছি। আমি তো C4 to C12 পাবো, তাই ম্যাক্সিমাম সব লিকুইড পাচ্ছি সেখানে। বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার। তাহলে এখানে ডিসোসিয়েশনটা হওয়ার পর কি হচ্ছে, কার্বন আর অক্সিজেন ওখানে অ্যাডসর্ব করছে। সেই অ্যাডসর্ব করার পর কি হচ্ছে, তারা হচ্ছে হাইড্রোজেনেটেড হচ্ছে। দেখো, কার্বনও হাইড্রোজেনেটেড হবে, অক্সিজেনও হাইড্রোজেনেটেড হবে, কিন্তু অক্সিজেন হাইড্রোজেনেটেড হওয়ার পরে কি H2 টা ডিজলভ হয়ে যাবে, কিন্তু কার্বনটা হাইড্রোজেনেটেড হওয়ার পর কি হবে, CH2 টা থাকবে। এই যে CH2 টা থাকবে, এটার পলিমারাইজেশন হচ্ছে, মানে CH2 এরকম করতে করতে পলিমারাইজ হচ্ছে, যেটাকে আমরা বলছি প্রোপাগেশন স্টেপ। এই প্রোপাগেশন স্টেপটা হওয়ার পরে এক সময় গিয়ে যখন অনেক বড় চেন হবে, সেটা আলটিমেটলি টার্মিনেট করবে। এবার কতটা বড় চেন হয়ে টার্মিনেট করবে সেটা ডিপেন্ড করছে কিন্তু কোন ক্যাটালিস্ট ইউজ করছো, তার ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটির উপর। সেটা আমরা আলাদাভাবে বলতে পারবো না, সেটা হচ্ছে ডিপেন্ডস আপন দ্য ক্যাটালিস্ট। আর এখানে একটা জাস্ট সিম্পল একটা মানে তোমাদের দেখানো হয়েছে যে একটা মেটাল ক্লাস্টার দেখানো হয়েছে অথবা মেটাল কার্বাইড দেখানো হয়েছে, প্রপোজড একটা স্ট্রাকচার, কোনো এটা ভেরিফাইড কিন্তু কিছু নয়, এটা হাইপোথেটিক্যাল সম্পূর্ণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফিশার ট্রপস মোটামুটি বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আর হ্যাঁ আচ্ছা, এবার তোমরা বলো যে তোমাদের একটা এক্সাম আমি নেবো বলেছিলাম, ওটা কবে দেবে? বলো। স্যার আপনি যেদিন বলবেন অসুবিধা নেই। তাহলে এক্সাম তো পেপারটা আমার সেট করা আছে। তোমাদের কি আজকে, তোমাদের তো এমনিও পড়া আছে, সেই তো আগেকার জিনিসগুলো একই জিনিস, তোমরা কি আজকে দিতে পারবে সবাই? আজকে, যদি আজকে মানে সারা দিনের মধ্যে বলছি, পারবে দিতে? স্যার, কালকে করুন আজকে স্যার। স্যার ঠিক আছে, আমি আসলে কালকে, ঠিক প্রবলেম আছে ঠিক আছে, ছেড়ে দাও, কালকে আমি করছি। একটুখানি বলে দিয়ে এবারে, কালকে করছি, কিন্তু যিনি যে সাবমিশন পেপারটা থাকবে তোমাদের, তো আমি ওই কারোর দেখবে ইউজার আইডি আর পাসওয়ার্ড অলরেডি তোমাদের মেল গেছে, ওই স্পিড এক্সাম থেকে দেখবে একটা মেল গেছে, কারোর যায়নি, যাদের যায়নি মেলটা যাবে। একই আমার এখানে মানে আমাদের যে ওয়েবসাইটে আছে, সেই ওয়েবসাইটে তোমরা যে ইউজার আইডি পাসওয়ার্ডে লগ ইন করো, ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড সেম। আচ্ছা, এক্সামটা শুরু করার আগে বলি, যদি যখন এক্সামটা স্টার্ট করবে, যেহেতু অনলাইন জিনিসটা থাকবে, তাই আমি এক্সামটাকে 1.5 ঘন্টা করছি, 1 ঘন্টাটা, কারণ তোমাদের মনে করো আপলোড করতে হবে। কিন্তু মনে রাখবে ওখানে কাউন্টারটা থাকবে, তুমি এক্সামটা যখন স্টার্ট করবে ভেবেচিন্তে স্টার্ট করো। এরম নয় যে সারাদিন ওই এক্সাম পেপারটাকে ডাউনলোড করে নিলাম, আমি আমার মতো লিখবো, পরে আপলোড করে দেবো, তা কিন্তু হবে না। এক্সামটা কিন্তু 1.5 ঘন্টারই থাকবে, 1.5 ঘন্টার মধ্যেই তোমাকে আপলোড করতে হবে, ওইটা মনে রেখো। আর একটা জিনিস হচ্ছে, তুমি এক্সামটা দেওয়ার পরে সিম্পল ফটো নিয়ে ওটাকে পিডিএফ করো। ম্যাক্সিমাম পিডিএফ এর সাইজটা কিন্তু 2 MB হবে, 2 MBর ওপরে হলে ওটা কিন্তু আপলোড হবে না। বুঝতে পেরেছো? স্যার, কত কম কোশ্চেনটা স্যার? 1.5 ঘন্টা মানে কি বুঝতে পারছি না। মানে কোশ্চেনটা ডাউনলোডের কাছ থেকে ওখানে 2 কোশ্চেনটা ঘন্টা কাউন্ট শুরু হয়ে ডাউনলোড তোমার হবে না, কোশ্চেনটা ডাউনলোড হবে না। কোশ্চেনটা মনে করো তুমি মোবাইলে দেখলে, মোবাইলে ফুল পেপারটা তুমি দেখতে পাবে। ফুল পেপারটা দেখতে পাওয়ার পর ওখানে ওপরে দেখবে ওই টাইম কাউন্টার থাকবে, তুমি যেই কোশ্চেন পেপারটা অন করবে ওই কাউন্টারটা অটোমেটিক চালু হবে। ওটা ধীরে 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 কমতে কমতে 1.5 ঘন্টা সময় পাবে তুমি ম্যাক্সিমাম। 1.5 ঘন্টার মধ্যে যদি আপলোড না করো, সেটা আপলোড হবে না। আচ্ছা, ওখানেই আপলোড দিতে হবে। হ্যাঁ, ওখানেই আপলোড করতে হবে। তুমি কোশ্চেনের অ্যান্সারটা লিখবে, নিজের খাতায় নর্মাল লিখবে, খাতায় নাম এবং রোল নাম্বার দুটো অবশ্যই লিখো, না হলে অ্যাকচুয়ালি আমি তো ডাউনলোড করবো পেপারটা, আমি ডাউনলোড করার পর তো আমি বুঝতে পারবো না আবার। তাই অবশ্যই ওপরে নাম এবং রোল নাম্বারটা লিখবে, তারপরে নর্মাল ফটো নেবে, ফটো তুলে পিডিএফ করবে। শুধু একটু মাথায় রাখবে, পিডিএফ সাইজটা যদি বড় হয়ে যায় তোমরা কম্প্রেস করে দিও ওটাকে, 2 MBর ওপরে পিডিএফটাকে রেখো না, 2 MBর নিচে রেখো। 2 MB এত কম করা যাবে? হ্যাঁ, কম্প্রেস কি কম্প্রেস করে করে করবো? দেবে তো, এমনি নর্মাল কম্প্রেস করে দেবে, অনলাইনে তুমি এমনিই কম্প্রেস করে দেবে। তুমি পিডিএফ করলে, পিডিএফ করার পরে এমনি অনলাইন পিডিএফ কম্প্রেস করবে, একদম কমিয়ে দেবে, কেবি তোমার কেবিতে চলে আসবে। দেখো, তুমি কটা পেজ করবে, তুমি ম্যাক্সিমাম যদি করো, তুমি এই পরীক্ষায় কত হবে তোমার, 8টা পেজ হবে ম্যাক্সিমাম যদি হয়, 8টা পেজ তোমার ভালোভাবে 2 MBর মধ্যে চলে আসবে। বুঝতে পারলে? হ্যালো? ওটাকে স্যার আপনি বাড়াতে পারবেন না? হ্যাঁ স্যার। ওইটাকে বাড়াতে পারবো মানে হচ্ছে আর একটা জিনিস হতে পারে, সেই জিনিসটা হচ্ছে তোমরা মানে অ্যাকচুয়ালি একটা ফাইল 2 MBর বেশি যাবে না। তোমরা যদি পারো, ওখানে ম্যাক্সিমাম 3টে ফাইল হতে পারে। তাহলে তোমাকে এরম করতে হবে যে তুমি মানে টোটাল 3টে পিডিএফ করতে পারো। মনে করো তুমি 5টা অ্যান্সার লিখলে, 1, 2 নিয়ে একটা পিডিএফ করলে, 3, 4 নিয়ে একটা পিডিএফ করলে, 5 নিয়ে একটা পিডিএফ করলে,
সেটা করে আলাদা আলাদাভাবে তুমি আপলোড করতে পারো। যদি তোমার এরকম মনে হয় যে 2 MB বেশি চলে যাচ্ছে, তাহলে তুমি আলাদা আলাদাভাবে 3টে আপলোড করতে পারো, ম্যাক্সিমাম 3টে আপলোড করতে পারবে, 2 MB করে স্পেস থাকবে। কিন্তু আমার মতে সব থেকে ভালো হচ্ছে তুমি একসাথে নাও জিনিসটা, একসাথে নিয়ে 2 MBর ওই কম্প্রেস করে নিয়ে আপলোড করে দাও। ওটা আমার মনে হয় সব থেকে ভালো, কারণ এগুলো তো তোমার ছোট এক্সামে আমার মনে হয় 2 MB চলে আসবে এটা। বুঝতে পারলে? কত নাম্বার? 25 নাম্বার। তোমাদের 1 ঘন্টার এক্সাম হয়, 1 ঘন্টার জায়গায় এটা তোমাদের 1.5 ঘন্টা থাকবে, শুধুমাত্র ওইগুলোই মানে ফটো তুলবে, আপলোড করবে, এগুলো তো সময় লাগবে, ওই জন্য আধ ঘন্টা এক্সট্রা দেওয়া।